দুর্বল হৃদয়ের শ্রোতারা আজকের গল্পটি থেকে দূরে থাকবেন। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে শোনাব গল্পকথার আরও একটি বিশেষ নিবেদন, বিশ্বদীপ সরকারের কাহিনী বজ্রমারণ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে চ্যানেল ঘুরে বাকি গল্পগুলিও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে বিশ্বদীপ সরকারের কাহিনী বজ্রমারণ। জায়গাটি দাওয়াই পানিয়ের একটি পাহাড়ি এলাকা। জমিদার বাড়ির বাগানের বিশাল বড় লোহার গেট পেরিয়ে মোরাম বিছানো পথ দিয়ে হাঁটতে হাঁটতে মধুজা বলল, আহ, কি সুন্দর ফুল গাছ চারিদিকে। সৌমেন বলল, ফুলে ফুলে ছেয়ে গেছে চারিদিক। সৌমেন আর মধুজা এই সদ্য 1 মাস হলো বিয়ে হয়েছে, আর আজ ওরা ওদের সেই ছোট্টবেলার বন্ধুর বাড়ি এসেছে নিমন্ত্রণ রক্ষা করতে। বাড়ির পেল্লায় দরজাটার সামনে পৌঁছে ঘণ্টাটা বাজালো সৌমেন। আর প্রায় সাথে সাথেই দরজা খুলে বেরিয়ে আসলো প্রায় 6 ফুট উচ্চতার বছর 30-এর একজন পুরুষ। চুলের রং কালো, ফর্সা মুখে বাদামি রঙের চোখের মণি, আর চেহারায় একটা সুন্দর লালিত্য খেলা করছে। এই হলো সিদ্ধার্থ, এই অঞ্চলের জমিদার পরিবারের ছেলে। আর চেহারায় তার সেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। একগাল হাসি নিয়ে ওদেরকে অভ্যর্থনা করল সে। সৌমেন একটা সাদা গোলাপ ফুলের তোড়া সিদ্ধার্থর হাতে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো? আমাদের বিয়েতে তো তোর আসারই সময় হলো না, এমনই ব্যস্ত তুই। বিশ্বাস কর ভাই, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পেশেন্ট দেখার এত চাপ, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। কি রে, এখানে দাঁড়িয়ে সব কথা বলবি? আমাদের ভেতরে নিয়ে যাবি না? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। ওরা 3 জন বসার ঘরে এসে পৌঁছালো। তোরা প্লিজ আর 5টা মিনিট অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ওদেরকে বসিয়ে রেখে সিদ্ধার্থ ভেতরের দিকে চলে গেল। মধুজা বিশাল একটা কেদারার ওপরে বসতে বসতে সৌমেনকে উদ্দেশ্য করে বলল, দেখো, সিদ্ধার্থ কি সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে। সৌমেনও তাকিয়ে দেখল ঘরটার দেওয়াল জুড়ে আছে বড় বড় অয়েল পেন্টিং, পেতলের শোপিস। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের একটা পেল্লায় গ্র্যান্ডফাদার ক্লক। সত্যি ছেলেটার রুচিবোধ কিন্তু অসাধারণ। মানে ডাক্তারি সামলে কি করে যে এত সব করে ওঠে ছেলেটা। ওরা 2 জনে যখন চারিদিকে ঘুরে ঘুরে ঘরের শোভা দেখে সিদ্ধার্থর তারিফ করতে ব্যস্ত, তারই ভেতর সে এসে দাঁড়ালো ওদের সামনে। নে, সব তৈরি তো? তোরা এবার চলে আয় চটপট। এই বলে ওদেরকে ডেকে নিয়ে যায় খাওয়ার ঘরে। আজ কিন্তু কোনো কথা শুনবো না, এই সব তোদের জন্য। খাওয়ার টেবিলটার সামনে এসে দাঁড়াতেই 2 জনেই একেবারে হাঁ হয়ে গেল। ব্রিটিশ আমলের তৈরি কাঠের কারুকাজ করা বিশাল সাইজের এই পুরো টেবিলটা জুড়েই ভরে রয়েছে বাহারি রকমের খাবারের পদ। তাদের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে সুবাসিত করে তুলছে গোটা ঘরটাকে। মধুজা সিদ্ধার্থর দিকে তাকিয়ে বলল, সিদ্ধার্থ, এত খাবার কি করেছিস তুই? আমরা এত খেতে পারবো নাকি? বলতে বলতে পাশে তাকিয়েই থেমে গেল মধুজা। কি হলো? সৌমেন গেল কোথায়? এই তো এক্ষুনি ওর পাশে দাঁড়িয়েছিল। এবার সামনে তাকিয়ে দেখতেই দেখে সৌমেন ইতিমধ্যেই টেবিলে বসে খাওয়াও শুরু করে দিয়েছে। ছি ছি, তুমি কি রকম? সবাইকে রেখে একা খেতে বসে গেলে? খেতে খেতে সৌমেন কোনো রকমে বলল, আরে
শুভস্য শীঘ্রম, যা। তার মধ্যে এত সুঘ্রাণ, না বসে কি থাকা যায়? আচ্ছা, এক কাজ করো, তুমিও বসে পড়ো একেবারে। হ্যাঁ, সিদ্ধার্থ হো হো করে হাসতে লাগলো। মধুজা আরো কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় হাতে একটা বড় ট্রে নিয়ে ঘরে ঢুকলো লাবণ্য। লাবণ্য হলো সিদ্ধার্থর ছোট বোন এবং এই বিশাল বড় বাড়িতে ওর একমাত্র সঙ্গী, ওর খেয়াল রাখার লোক। ওদের মা বাবা মারা যাওয়ার পর এখন ওরা দুজনেই থাকে এই বিশাল বাড়িটাতে। লাবণ্য বলল, তোমরা আসবে বলে দাদা নিজে হাতে সব রান্না করেছে। তার ইশারা হাতের ট্রেটার দিকে। আর এই দেখো, সৌমেনদার পছন্দের পাঁঠার লাল ঝোলও আছে। আজকে পুরো জমে যাবে। কেমন আছো লাবণ্য? ভালো, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। এবার বাকিরাও খেতে বসল। খেতে খেতে চলল অনেক গল্প, হাসি ঠাট্টা। খাওয়া শেষ হলে সৌমেন একটা ঢেকুর তুলে বলল, ফাটাফাটি রান্না হয়েছে রে ভাই, কি স্বাদ! পেট আর মন দুটোই ভরে গেল। সত্যি তোর হাতে যে কি জাদু আছে, আর বাড়িটাও সাজিয়েছিস কত সুন্দর করে। মধুজার এই কথাগুলো সিদ্ধার্থের কানে যেতেই তার চারপাশের পরিবেশটা কেমন বদলে গেল। তোর ওই হাসিতে আমি পাগল পারা, তোকে না দেখলে হয়ে যায় আমি দিশেহারা, তবু তোকে আমি বলতে পারিনি কতটা তোকে চাই, কতটা তোকে চাই। সিদ্ধার্থ যেন এক উদ্ভাসিত স্বপ্নালোকে ভাসমান, তার সাথে রয়েছে কেবল মধুজা। মধুজা, আমি তো চেয়েছিলাম নিজের হাতে রান্না করে প্রতিটা দিন তোকে খাওয়াতে, তোকে নিয়ে সুন্দর একটা ঘর সাজাতে, তোর জীবনটাকে সাজাতে। আর সময়, আমার সারাটা জীবন তো তোকেই দিতে চেয়েছিলাম। পেশেন্ট দেখেও এত সময় যে কি করে পাস তুই জানিস। চটকটা ভাঙল সিদ্ধার্থর। পুনরায় বাস্তবে ফিরে এলো সে। আরে হয়েছে হয়েছে, এবারে তো ওর লজ্জা পেয়ে যাবে। তুমি চুপ করো, কিছুই তো পারো না ওই এক ব্যবসা বাদে। দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে এলো ওদের। বিদায় নেওয়ার আগে সৌমেন বলল, আজ আসি রে ভাই, তুই লাবণ্যকে নিয়ে একদিন আসিস আমাদের বাড়িতে। নিশ্চয়ই যাব, তোরাও সাবধানে ফিরবি। আচ্ছা, আসি লাবণ্য, আসি রে সিদ্ধার্থ, আর ধন্যবাদ এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। সিদ্ধার্থর ডান হাতটা নিজের দুই হাত দিয়ে আলতো করে চেপে ধরে মধুজা বলে গেল, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। সিদ্ধার্থ এক দৃষ্টিতে চেয়ে থাকে ওদের চলে যাওয়া পথের দিকে। ধীরে ধীরে রাস্তার বাঁকে মিলিয়ে যায় ওদের গাড়িটা। নিজের ডান হাতটা মুখের সামনে তুলে ধরে ভালো করে দেখে সিদ্ধার্থ। ভাবে, এই হাতটা যদি মধুজা সবসময় ধরে থাকতো কত ভালোই না হতো, কত সুখেই না থাকতে পারতো ওরা। কিন্তু মানুষের সব চাওয়া পাওয়া কি আর সত্যি হয়? একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজা বন্ধ করে দেয় সিদ্ধার্থ। এখন রাত 11:30। সিদ্ধার্থর চোখে ঘুম নেই। সে দাঁড়িয়ে আছে দোতলায় তার ঘর লাগোয়া খোলা ঝুল বারান্দাটায়।
হালকা হাওয়ার সাথে বৃষ্টির ছাঁট এসে লাগছে ওর মাথায় গায়ে। কিন্তু সেসব দিকে সিদ্ধার্থর কোনো খেয়াল নেই। তার ভাবনায় এখন একটাই মুখ ভেসে উঠছে বারবার। আজ লাল শাড়িটা পরে কি সুন্দরী না লাগছিল মধুজাকে, ঠিক যেন পরি। আর ওর ওই পাথর বসানো নাকেরটা, ওটা তো সিদ্ধার্থই দিয়েছিল ওদের বিয়েতে লাবণ্যর হাত দিয়ে। আজকে মধুজার দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছিল না ও। মনে মনে এসবই ভাবছিল। এমন সময় এক পরিচিত কণ্ঠস্বরে ওর ভাবনায় ছেদ পড়ল। কি রে দাদা? কখন যেন লাবণ্য এসে দাঁড়িয়েছে ওর পিছনে। একটু অবাক হয় সিদ্ধার্থ। এত রাতে তো লাবণ্য জেগে থাকে না। তবে তাকে আর কিছু ভাবতে না দিয়ে লাবণ্য বলে ওঠে, এত রাতে তুই বারান্দায় দাঁড়িয়ে ভিজছিস কেন? ভেতরে আয়। বোনের ডাকে বাধ্য ছেলের মতো ভিতরে ঢুকে পালঙ্কের উপরে বসে সিদ্ধার্থ। দেওয়ালের রিঙে ঝোলানো গামছাটা নামিয়ে এনে লাবণ্য দাদার মাথা মুছিয়ে দিতে দিতে বলল, এত রাতে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে তো। কি যে করিস মাঝে মাঝে তুই। সত্যি কত খেয়াল রাখে মেয়েটা ওর। ওই তো সিদ্ধার্থর বেঁচে থাকার একমাত্র সম্বল। কেন? আমার শরীর খারাপ হলে বুঝি তুই দেখবি না আমাকে? থাক, খুব হয়েছে। মাঝরাতে আর তামাশা করতে হবে না আমার সাথে। আমি ঘরে গেলাম, তুইও ঘুমিয়ে পড়। অনেক রাত হলো, বুঝলি? এই বলে ঘরের দরজাটা টেনে দিয়ে চলে গেল লাবণ্য। সিদ্ধার্থ মনে মনে বলল, এখন তো ওকে ঘুমোলে চলবে না। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে ওর, সেগুলোকে তো আজ রাতে সারতেই হবে। ওদিকে সৌমেনের বাড়িতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় সৌমেনের। ঘুম ভাঙতেই তার চোখ যায় দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে। 0 ওয়াটের বাল্বের হালকা নীল আলোয় দেখে রাত প্রায় 3:30। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছড়িয়ে পড়ছে সারা ঘরে। মধুজার হাতটা সৌমেনের বুকের ওপর। পাশে তাকিয়ে সে দেখল অঘরে ঘুমোচ্ছে মেয়েটা। ওর সুন্দর মুখটায় একবার চোখ বুলিয়ে মৃদু হাসল সৌমেন। তারপর হাতটা আলতো করে সরিয়ে বিছানায় উঠে বসল। ঠিক কী কারণে যে ওর ঘুম ভাঙল সেটাই বুঝতে চেষ্টা করে। কিছুক্ষণ বসে থেকে কিছুই বুঝে উঠতে না পেরে ভাবে একটু জল খেয়ে শুয়ে পড়া যাক। সেই উদ্দেশ্যে টেবিলে রাখা জলের বোতলটায় হাত দিতেই দেখে বোতলে জল নেই। অগত্যা বিছানা ছেড়ে জলের বোতল হাতে সৌমেন এগোয় রান্নাঘরের দিকে। জল নিয়ে রান্নাঘর থেকে ফেরার সময় ও খেয়াল করল রান্নাঘরের জানলার কাঁচটা ওঠানো, আর তা দিয়ে হালকা বৃষ্টির ছাট সহ ঢুকছে ঠান্ডা হাওয়া। জলের বোতলটা টেবিলের ওপরে রেখে এগিয়ে গেল সেই দিকে। জানলার কাঁচটা সবে নামিয়েছে, এমন সময় রান্নাঘরের আলোগুলো দপদপ করে উঠল। ব্যাপারটা 3-4 সেকেন্ড স্থায়ী হয়ে আবারও ঠিক হয়ে গেল। সৌমেন আলোর দিক থেকে মুখ ঘুরিয়ে পিছন ফিরে টেবিলের থেকে জলের বোতলটা নিতে গিয়ে থমকে গেল। এ কি? এখানেই তো রেখেছিলাম বোতলটা, গেল কোথায়? টেবিলটা একেবারেই ফাঁকা। ও টেবিলের আশেপাশে ভালো করে ঘুরে ঘুরে দেখল, না, জলের বোতলটা তো কোথাও নেই। এমন সময় ওর চোখ পড়ল মাঝের ঘরের দিকটায়। রান্নাঘরের হলুদ আলোটা দরজা দিয়ে বেরিয়ে চৌকোভাবে পাশের ঘরের মেঝেতে গিয়ে পড়েছে। আর বোতলটা ঠিক সেই আলো আর অন্ধকারের সীমানায় মেঝের উপরে পড়ে ঘুরপাক খাচ্ছে। ব্যাপারটা কি? এই তো বোতলটা টেবিল থেকে কি করে ওখানে গেল? কই বোতলটা পড়ারও তো কোনো শব্দ পাইনি। আর কিছু না ভেবে সৌমেন এগিয়ে এসে হাত দিয়ে বোতলটা তুলে নিয়ে
ঢাকনা খুলে একটু জল মুখে ঢালল, কিন্তু পরক্ষণেই মুখ থেকে জল ফেলে দিতে বাধ্য হলো সে। কারণ জল খেয়ে তৃপ্তি হওয়ার বদলে কটু স্বাদে মুখটা কুঁচকে গেল ওর। হাতের বোতলটা তৎক্ষণাৎ চোখের সামনে তুলে ধরতেই হালকা আলোয়ও দেখল বোতলে কোনো জল নেই, বদলে যে তরলটি তাতে আছে তার রং গাঢ় কালচে লাল। আর সেই তরল এখন তার মুখ হাত বেয়ে গড়িয়ে পড়ে রঙিন করে তুলছে তার হালকা রঙের টি শার্টটাকে। কয়েক ফোঁটা মেঝেতেও পড়েছে। বিকট আষ্টে আর ঝাঝালো গন্ধে পেটটা মোচড় দিয়ে উঠল ওর। ঘেন্নায় গা গুলিয়ে ভেতর থেকে বমি উঠে এলো সৌমেনের। আতঙ্কে হাত থেকে ছুঁড়ে ফেলে দিল বোতলটা। দ্রুত দুই হাত দিয়ে জামা থেকে মুছতে চেষ্টা করলো রক্তের দাগ, কিন্তু সে দাগ এত সহজে মোছার নয়, উল্টে আরো বেশি করে ছড়িয়ে পড়তে লাগলো ওর জামায়। এমন সময় এক মুহূর্তের জন্য যেন মনে হলো কি একটা কালো অবয়ব তার সামনে দিয়ে অস্বাভাবিক গতিতে ছুটে গেল তার বেডরুমের ভিতর। চকিতে বেডরুমের দিকে তাকায়ও, আর তখনই ধড়াস করে ওঠে ওর বুকটা। বেডরুমের হালকা নীল আলোয় মধুজার মাথার পেছনেও কে দাঁড়িয়ে, একটা কালো, না ঠিক কালো বললে ভুল হবে, একটা অন্ধকার বিরাট অবয়ব দাঁড়িয়ে আছে সেখানে। তার মধ্যের যে অংশটা মাথা বলে মনে হচ্ছে, সেখানে উত্তপ্ত লৌহ গোলকের ন্যায় গোল তিনটে চোখ, আর তার থেকে বেরিয়ে আসছে কনকনে লাল আলো। বাকি আর কিছু বোঝা না গেলেও সৌমেন যেন অনুভব করতে পারল সেই ঠিকরে বেরিয়ে আসা অন্ধকার অবয়বের মুখে প্রকাশ পাচ্ছে এক মারণ হিংস্রতা। আতঙ্কে মাথা ঘুরে গিয়ে দেহের ভারসাম্য হারিয়ে ফেলল। মাটিতে আছড়ে পড়ার সময় পাশে রাখা পেতলের ফুলদানিটা আঁকড়ে ধরতে চায়, কিন্তু ব্যর্থ হয়। ফুলদানি সমেত মেঝের উপরে পড়তে পড়তে জ্ঞান লোপ পাওয়ার আগে কপালে একটা প্রচন্ড ব্যথা অনুভব করে সৌমেন। তারপরেই চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে সৌমেনের জ্ঞান ফিরলে চোখ খুলেও দেখে জানলা দিয়ে রোদ এসে পড়ছে ঘরের ভেতর, আর জানলার সাদা পর্দাগুলো হালকা হাওয়ার সাথে দুলছে। পাশেই বসে আছে সিদ্ধার্থ, আর তার মাথার কাছে বসে আছে মধুজা। বিছানায় উঠে বসেও কপালের পাশে একটা ব্যথা অনুভূত হয়। সেখানটায় হাত দিয়ে দেখতে গেলে সিদ্ধার্থ ওর হাতটা ধরে ফেলে বলে, আরে কি করছিস? তোর কপালে চোট লেগেছে। আচ্ছা, কাল রাতে তোমার ঠিক কি হয়েছিল বলো তো? আমি ঘুমের মধ্যে হঠাৎ ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ শুনে চমকে বিছানায় উঠে বসে দেখি তুমি পাশে নেই। তাড়াতাড়ি করে বেডরুম থেকে বেরিয়ে এসে দেখি তুমি মাঝের ঘরে পড়ে আছো। তোমার একপাশে পড়ে আছে পেতলের ফুলদানি, আর একপাশে জলের বোতল। বোতল থেকে জল সারা মেঝেতে ছড়িয়ে পড়ছে। আমি এ দেখে নিচের ঘর থেকে ধীরেন কাকাকে ডাক দিই। তারপর তোমাকে ধরাধরি করে বিছানায় এনে শুইয়ে দিয়ে সিদ্ধার্থকে ফোন করি। ও তো কাল রাত থেকে এখানেই আছে। আস্তে আস্তে কাল রাতের সমস্ত ঘটনা মনে পড়ে সৌমেনের, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। সৌমেনকে চুপ থাকতে দেখে মধুজা আবার জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কপাল কাটলো কি করে? আরে আসলে কাল রাতে রান্নাঘরের থেকে জল নিয়ে ঘরে আসার সময় মাথাটা একটু ঘুরে গেছিল। তখনই ফুলদানিটা ধরতে গিয়েছিলাম আর কি। ওটা সমেতই মেঝেতে পড়ে ওটার কানায় কোনোভাবে লেগে হয়তো কপালে কেটে গিয়েছিল। তোর একটু বিশ্রামের দরকার। আমি চেক আপ করে দিয়েছি, প্রেশারটা একটু লো আছে, তাছাড়া সেরকম কোনো সমস্যা নেই।
কদিন ভালোভাবে খাওয়া দাওয়া কর, রেস্ট নে। আমি আজ আসি, বুঝলি? সে কি, খালি মুখে যাবি নাকি? একটু চা খেয়ে যা। না রে, আজকে আর হবে না, এমনিই দেরি হয়ে গেছে, আমাকে আবার চেম্বারে যেতে হবে। এই বলে চলে গেল সিদ্ধার্থ। মধুজা দরজা পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে এলো। সৌমেন মনে মনে একটু অভিমানের সুরেই বলল, আজ এত তাড়া কেন? বন্ধুর কাছে 8-2 মিনিট বসা যেত না? না, বিছানা থেকে নামতে যেতেই মধুজা এসে সৌমেনকে থামিয়ে দেয়। বলে, আরে বিছানা থেকে নামছো কেন? আরে এই সপ্তাহে আসা অর্ডারগুলো ঠিক করে পাঠানো হলো কিনা সেগুলো দেখে আসতে হবে তো। আজ আর ফার্মে যেতে হবে না। আমি ম্যানেজারকে কল করে বলে দিয়েছি যে তোমার শরীর ভালো নেই, তাই তুমি আজ যেতে পারবে না। ম্যানেজার সব দেখে নেবে। অগত্যা সৌমেনের আর কিছু বলার থাকে না, বিছানাতেই শুয়ে থাকে সে। আচ্ছা, আজ কি খাবে বলো? আজকে মুরগি হোক। আচ্ছা, এখন হালকা কিছু খেয়ে নাও। আমি ধীরেন কাকাকে বলে বিকেলে হাট থেকে মুরগি আনিয়ে রাখছি, রাতে রান্না করে দেবো, কেমন? এই তো আমার সোনা বউ। আজ ঘরের কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেল মধুজার। তার মধ্যে এত ঘন মেঘ করেছে আকাশে যে সময়ের আগে যেন রাত নেমে এসেছে মনে হচ্ছে। সৌমেনকে দুপুরের খাবার খেতে দিয়ে বাথরুমে স্নান করতে আসেও। স্নান সেরে মাথায় জড়ানো টাওয়েলটা খুলে সেটা দিয়ে চুল যত্ন করে মুছতে থাকে মধুজা। গরম জলের বাষ্পে এখন হালকা ধুমায়িত চারিদিক। সামনে বাথরুমের দেওয়াল জোড়া আয়নাটায় জমেছে বিন্দু বিন্দু জল, তারই মধ্যে প্রতিফলিত হচ্ছে মধুজার সৌন্দর্য। চুল মুছতে মুছতে হঠাৎ বেখেয়ালে ওর হাত থেকে টাওয়েলটা পড়ে যায়। নিচু হয়ে মেঝে থেকে তোয়ালেটা তুলে নেয় মধুজা, কিন্তু ওর সামনে আয়নায় থাকা ওর প্রতিবিম্বটা নিচু হয় না। সে একইভাবে তোয়ালে দিয়ে চুল মুছে চলেছে, আর সেই সাথে তার ঠোঁটের কোণে খেলে যাচ্ছে একটা ক্রূর ব্যঙ্গের হাসি। মধুজা উঠে দাঁড়াতেই প্রতিবিম্বটা আবারও স্বাভাবিক হয়ে যায়। যথারীতি টাওয়েলটা হ্যাঙ্গারে রেখে পেছনে ঘুরতেই মধুজা থমকে যায়। বাথরুমের দরজাটা কই? এ কি, দরজার জায়গাটায় বাকি 3 দিকের মতো দেওয়াল। হকচকিয়ে যায় মধুজা, ভালো করে চোখ রগড়ে আবার তাকায় সে। কই, দরজা তো নেই কোথাও। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? এবার হালকা অথচ গম্ভীর স্বরে একটা না একটা মন্ত্র ভেসে আসে ওর কানে, সেই সাথে একটা বিজাতীয় ঢং ঢং শব্দ। হঠাৎ খেয়াল করলো ওর চারপাশের দেওয়ালগুলো কখন যেন ওর চারিদিকে ঘুরতে শুরু করেছে। শুধু তাই নয়, এবং আস্তে আস্তে সেগুলো প্রচণ্ড বেগ নিতে আরম্ভ করছে। ভয়ে সৌমেনের নাম ধরে তারস্বরে চেঁচাতে থাকলো মধুজা। সৌমেন, 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 আমি বাথরুমে আটকে আছি। সৌমেন, সৌমেন, সৌমেন। এদিকে সৌমেন কিন্তু মধুজার কোনো ডাকি শুনতে পেল না। যেন কোন অদৃশ্য শক্তি পুরো ঘরটাকে এই জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। ভয়ে কেঁদে ফেলল মধুজা। কি হচ্ছে সব আমার সাথে? এবার মাথার উপর ঝোলানো সাদা আলোর বড় বাল্বটা হঠাৎ করে লালচে আভা বিকিরণ করতে শুরু করলো। লালচে আলোটা গাঢ় হওয়ার সাথে সাথে বাড়তে লাগলো গম্ভীর মন্ত্রোচ্চারণ আর সেই ঢং ঢং আওয়াজটা। ইতিমধ্যে ঘরটার উষ্ণতা অস্বাভাবিক রকম বেড়ে গিয়েছে। মধুজার মনে হচ্ছে যেন কেউ একটা জ্বলন্ত কয়লার দেওয়ালে তৈরি ঘরে ওকে বন্ধ করে দিয়েছে।
হঠাৎ করে পায়ে একটা উষ্ণ তরলের স্পর্শ পেয়ে আবার চমকে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখে কোথা থেকে যেন একটা গাঢ় লাল বর্ণের তরল বাথরুমের গোটা মেঝেটাকেই ভরিয়ে তুলেছে। পরক্ষণে একটা আষ্টে গন্ধে এসে ওর নাকে ধাক্কা মারে। বুঝতে এতটুকুও ভুল হয় না, ওই কালচে লাল তরল আসলে রক্ত ছাড়া কিছুই নয়। গা গুলিয়ে ওঠে ওর। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই তরল ওর হাঁটু অবধি উঠে আসে। এমন সময়ও খেয়াল করে মাথার ওপরের লালচে আলোর উৎসটায় হালকা স্পন্দন শুরু হয়েছে, যেন একটা সজীব হৃৎপিণ্ড সংকুচিত আর প্রসারিত হচ্ছে। আর তার গা বেয়ে অতি ধীর সন্তর্পণে একটা ঘন কালচে থকথকে লাল তরল পদার্থ নেমে আসছে, ঠিক যেন ওকেই লক্ষ্য করে। ঘন তরলটা যেন জীবিত। মধুজা প্রাণপণে সরে যেতে চায়, কিন্তু তখনই অনেকগুলো অমানসিক পুরুষ্ট হাত সেই রক্তের সাগর থেকে উঠে ওর পা হাত সহ দেহের নানা স্থান আঁকড়ে ধরে ফেলে। আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে মধুজা। সৌমেন, 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 আমি বাথরুমে আটকে আছি। কিছুক্ষণের মধ্যেও বুঝে যায় সমস্ত চেষ্টায় ব্যর্থ, কেউ ওর ডাক শুনতে পাচ্ছে না। এমন সময় ওপর থেকে কালচে থকথকে তরলটা শিকারীর ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ল ওর মুখের ওপর। নাক মুখ দিয়ে প্রবেশ করতে লাগলো ওর দেহের ভেতরে, আর তাতেই ওর গলার স্বর বুঝে আসলো। মন্ত্রধ্বনি আর গুরু গম্ভীর ঢং ঢং আওয়াজটা ছাপিয়ে এবার কানে আসলো একটা চাপা পাশবিক হাসির শব্দ। আতঙ্ক সহ্য করার একেবারে শেষ সীমায় মধুজা তিনটি অগ্নিময় চোখকে ওর দিকে এগিয়ে আসতে দেখল। তারপরেই সব অন্ধকার। ঘড়িতে সময় বলছে এখন রাত 9টা। মধুজা রান্নাঘরে, সৌমেন বিছানায় বসেছিল। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে তার আর ভালো লাগছে না। এদিকে মধুজাও বিকেলের পর থেকে কেমন যেন চুপচাপ মেরে গিয়েছে, বেশি কথা বলছে না ওর সাথে। সৌমেন ভাবল বোধহয় ওর শরীরটা ভালো নেই বলেই চিন্তায় আছে মেয়েটা। বিছানা ছেড়ে উঠে সৌমেন রান্নাঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু রান্নাঘরে ঢোকার আগেই থমকে দাঁড়িয়ে গেল সে। ওর চোখ স্থির হয়ে গিয়েছে জানলার কাঁচ লক্ষ্য করে। এ কি দেখছে ও? রান্নাঘরে তখন ওর দিকে পিছন ফিরে কাজ করে চলেছে মধুজা, আর জানলার কাঁচে ওর সামনের দিকের কিছুটা প্রতিফলিত হচ্ছে। আর তাতেই সৌমেন দেখল হাতে ধরা একটা ধারালো ছুরি দিয়ে মাংস কাটছে মধুজা, আর ওর ঠোঁটের হালকা ফাঁক দিয়ে লম্বা মতো লাল রঙের কি একটা ঝুলছে। সৌমেন আগু পিছু করে কিছুটা সরে গিয়ে প্রতিবিম্বের সেই মধুজাকে ভালোভাবে দেখার চেষ্টা করল। ওদিকে ততক্ষণে মধুজার মুখ থেকে নেমে আসা সেই লম্বা জিনিসটা আরো কিছুটা লম্বা হয়ে টেবিল অবধি নামল। সৌমেন এখন স্পষ্ট দেখতে পাচ্ছে ওটা আসলে মধুজার জিভ। এবার সেই লাল লকলকে জিভটা টেবিলের ওপর থেকে একটা বড় মাংসের টুকরো তুলে নিয়ে অস্বাভাবিক রকমের একটা হা করে একেবারে পুরোটাই মুখের ভেতর পুরে দিল। বিস্ফারিত নেত্রে সৌমেন দেখল মধুজা বেশ আয়েশ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কাঁচা মাংসের টুকরোটা। কিছুক্ষণ সেই কাঁচা মাংসের স্বাদ নেওয়ার পর একেবারে ঢোক গিলে সেটা গিলে নিল মধুজা, আর সেই সাথে ওর মুখে ফুটে উঠল একটা পরম তৃপ্তির হাসি। নিজের একটা হাত মুখের ওপর রেখে প্রাণপণে নিজেকে নিয়ন্ত্রণ করে চলেছে সৌমেন। আর সে সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কোনো রকম শব্দ না করে তাড়াতাড়ি বেডরুমে ফিরে এলো। খুব শরীর খারাপ লাগছে ওর, ভয়ে গা হাত পা কাঁপছে। এইমাত্র কি দেখলো? আচ্ছা, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো?
কিন্তু ও তো এইমাত্র নিজের চোখেই দেখল যে মধুজা ম- মধু- মধু- মধুজা- মধুজা, আহ! কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে? নিজের মাথার চুল দুহাত দিয়ে মুঠো করে খামচে ধরে সৌমেন। এরকম করে কতক্ষণ বসেছিল ও জানে না। হঠাৎই একটা মিষ্টি কণ্ঠস্বরে হুঁশ ফেরে ওর। কি হলো? ওভাবে বসে আছো যে? কখন যেন ঘরের ভেতর এসে দাঁড়িয়েছে মধুজা। সৌমেনের ভেতরটা ভয়ে জমে যেতে লাগলো। তবুও অনেক কষ্টে মনের আতঙ্ক চেপে রেখেই হালকা কাঁপা কাঁপা স্বরে বলল, কই না তো। তো তো তোমার কি হয়েছে মধুজা? আমার আবার কি হবে? আরে খেতে দিয়েছি তো, চলো। এই বলে সৌমেনকে এতটুকু নড়ার সুযোগ না দিয়ে তার একটা হাত ধরে টেনে তুলে ডাইনিং রুমের দিকে নিয়ে চলল মধুজা। আর ঠিক সেই সময় সৌমেনের নাকে এসে ধাক্কা খেল একটা ঝাঁঝালো আঁশটে গন্ধ। আরে, এই গন্ধটাই তো গতকাল রাতে সে পেয়েছিল, কিন্তু এখন গন্ধটা মধুজার গায়ের থেকে আসছে বলে মনে হচ্ছে না। মনে একরাশ ভয় আর আতঙ্ক নিয়ে কোনো রকমে ডাইনিং টেবিলে এসে বসল সৌমেন। কিন্তু ওর মধ্যে তখন যা চলছে, সেই অবস্থায় আর যাই হোক মুখে গ্রাস উঠবে না। থালার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে সৌমেন। এদিকে টেবিলের উল্টো দিক থেকে খচমচ শব্দ শুনতে পাচ্ছে। মধুজা খাওয়া শুরু করেছে, কিন্তু সৌমেনের সাহস হচ্ছে না মুখ তুলে সেদিকে চাইতে। কৌতূহল বড় বালায়, তাই সৌমেন নিজেকে আর রুখতে পারল না। মুখ তুলে মধুজার দিকে চাইতেই গায়ের রক্ত হিম হয়ে গেল। মধুজার ঠোঁটের ডান দিকে একটু ওপরে লাল রঙের ওটা কি শুকিয়ে লেগে আছে। ভয়ে ভয়ে সৌমেন জিজ্ঞেস করল, মধুজা, তোমার ঠোঁটের উপরে লাল রঙের ওটা কি লেগে আছে? কোথায়? তোমার ঠোঁটের ডান দিকে। ও কিছু না, টমেটো সস লেগেছে হয়তো খেতে গিয়ে। বলে তৎক্ষণাৎ জিভ দিয়ে চেটে নিল জায়গাটা। আবারও একবার চমকে ওঠে সৌমেন। ও কি, মানুষের জিভ এতটা লাল আর এতটা লালাময় হয় নাকি? ঠোঁটের অতটা ওপরেই বা পৌঁছালো কি করে জিভটা? সৌমেনের যেন মনে হলো খানিকটা ওকে দেখানোর জন্যই ওভাবে ঠোঁট চাটল মধুজা। সেই সাথে এটাও মনে হলো যে ওর ঠোঁটের পাশে একটা হালকা হাসি খেলে গেল যেন। সৌমেনের আর খাওয়া হলো না। কোনো রকমে উঠে মুখ ধুয়ে ঘরে এসে শুয়ে পড়ল। ওর মাথার ভেতর সবকিছু গুলিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। ও যা দেখছে আদেও কি সেগুলো ঠিক, নাকি ওর চোখের ভুল? বিছানাময় শুয়ে এসবই ভাবছিল সৌমেন। এমন সময় চোখ বন্ধ অবস্থাতেও ও বুঝতে পারল ঘরের লাইটটা অফ হয়ে গেছে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝল ঘরের ভেতর অন্য কারো একটা উপস্থিতি, অর্থাৎ মধুজা এসেছে ঘরে। একটু পরেই সৌমেন পিঠে একটা হালকা স্পর্শ পায়, সঙ্গে একটা ঝাঁঝালো আষ্টে গন্ধে ভরে যায় ঘরটা। ও বুঝতে পারে মধুজা বিছানায় ঠিক তার পাশেই এসে শুয়েছে। চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে সৌমেন। প্রবল আতঙ্ক আর অতিরিক্ত মানসিক চাপ থাকা সত্ত্বেও কিভাবে যেন সৌমেন গভীর ঘুমে তলিয়ে যায়। হঠাৎ
হঠাৎ ঘুমটা ভেঙে যায় সৌমেনের। ও দেখে সারা ঘর অন্ধকারে নিমজ্জিত। কেবল মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর আলো আসছে খোলা জানলা দিয়ে। চারিদিক নিস্তব্ধ, শুধুমাত্র মেঘের চাপা গর্জন আর রাস্তার কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে। কিসের একটা অশনি সংকেত পেয়ে ওরা যেন অস্থির হয়ে উঠেছে। মধুজার কথা খেয়াল হতেই পাশ ফিরে তাকায় সৌমেন। অন্ধকার থাকা সত্ত্বেও বেশ বুঝতে পারে যে ওর পাশে মধুজা নেই। ঠিক এই সময় একটা খচমচ শব্দ কানে আসে। কান খাড়া করে সৌমেন। ভালো করে শোনার চেষ্টা করতেই বুঝতে পারে শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে। মনে সাহস এনে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় সৌমেন। কিন্তু সেরকম কিছুই দেখতে পায় না। ধীরে ধীরে রান্নাঘরের মাঝখানে এসে দাঁড়ায় ও। ঠিক এই সময় জানলার দিক থেকে একটা শব্দ আসতেই সেদিকে নজর ঘোরায়, আর সঙ্গে সঙ্গে ধক করে ওঠে সৌমেনের বুকটা। দেখে বড় বড় কালো নখ আলা একটা হাত খোলা জানলার বাইরে থেকে জানলার ফ্রেমের কাঠটা আঁকড়ে ধরছে। বোঝাই যাচ্ছে জিনিসটা ভেতরে আসার চেষ্টা করছে। সৌমেন বোঝে পালানোর সময় নেই ওর হাতে, তাই ঝটপট করে রান্নাঘরের দেওয়ালের সাথে তৈরি স্ল্যাবের তলায় মেঝে লাগোয়া বড় স্টোর আলমারিটার কাঠের ডালাটা খুলে তার ভেতর ঢুকে পড়ে। কাঠের ডালাটা টেনে বন্ধ করার সময় সামান্য ফাঁক রাখে সৌমেন। তার ভেতর দিয়ে দেখতে থাকে। হালকা আলো এও দেখে একটা অবয়ব বেঁকে চুড়ে জানলা দিয়ে ঢুকে আসছে ভেতরে। অন্ধকারে ঠিক করে বোঝা যাচ্ছে না জিনিসটা আসলে কি। এমন সময় বিকট শব্দে আকাশ বিদীর্ণ করে ঝলকে উঠল বিদ্যুৎ। আর সেই আলোতে অল্প কিছুক্ষণের জন্য হলেও ওই অবয়বটার পরনের শাড়িটাকে চিনতে ভুল করল না সৌমেন। আরেকটু হলেই চেঁচিয়ে উঠছিল মধুজার নাম ধরে। অনেক কষ্টে নিজেকে সংবরণ করল, দেখে চলল। অবয়বটার মুখে কি যেন একটা ধরা আছে বলে মনে হচ্ছে। আধো অন্ধকারে ঠিক করে বুঝে উঠতে পারল না সৌমেন। এবার ধীরে ধীরে সেই মূর্তি জানলা বেয়ে নেমে আসলো রান্নাঘরের মেঝেতে। সৌমেন আর ঝুঁকে নিল না, নিঃশব্দে আলমারির পাল্লাটা বন্ধ করে দিল। তার চোখের সামনে এখন নিশ্চিদ্র অন্ধকার। কান খাড়া করে শুনে চলল কেবল। কাঠের ডালার ওই পাশ থেকে ভেসে আসছে ওই বিভৎস অবয়বটির হামাগুড়ি দেওয়ার শব্দ। মেঝের ওপর ঘষ্টে ঘষ্টে এগিয়ে যাচ্ছে সে। সৌমেনের কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম একত্রিত হয়ে সরু ধারায় নাক বেয়ে নেমে আসতে লাগল। এরপর কিছুক্ষণ সব নিস্তব্ধ। হঠাৎ একটা মটমট শব্দ কানে আসে ওর। হ্যাঁ, হাড় ভাঙার শব্দ। খুব রয়ে শোয়ে আরাম করে কেউ যেন কাঁচা মাংস আর হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সাথে শোনা যাচ্ছে বাইরে মেঘের কুরু গম্ভীর গর্জন। সৌমেন বুঝতে পারে ওই মুখে ধরে থাকা জিনিসটাকেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে জন্তুটা। হ্যাঁ, জন্তুই তো বটে। এ কিছুতেই ওর মধুজা হতে পারে না। ভয়ে কষ্টে সৌমেনের চোখ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে বসে থাকে ও। এখন কোনো রকম শব্দ করলে সাক্ষাৎ মৃত্যু। এখন ও আর ওই পিশাচটার মাঝে শুধুমাত্র এই পলকা কাঠের ডালার ব্যবধান। বদ্ধ জায়গাটায় দম বন্ধ হয়ে আসতে লাগলো ওর। কিন্তু যে করে হোক ওকে বাঁচতেই হবে। কিছুক্ষণ ধরে কটমট শব্দটা চলার পর একসময় থামল। চারিদিক তখন চুপচাপ। বিকেল থেকে জমে ওঠা কালো মেঘটা এবার বাড়ি বর্ষণ শুরু করেছে।
একটু নিরাপদ মনে করে আরও কিছুক্ষণ পর ডালাটা একটু ফাঁক করল সৌমেন। পুরো ঘরটাই চোখ বুলিয়েও আর কাউকে দেখতে পেল না সে। তাহলে কি জন্তুটা চলে গিয়েছে? আরও কিছুক্ষণ অপেক্ষা করে এবার ধীরে ধীরে বেরিয়ে আসলো সে। ভয়ে ভয়ে এগিয়ে গেল মাঝের ঘরটার দিকে। হালকা আলো আঁধারিতে সেখানেও সৌমেন কাউকে দেখতে পেল না। এতক্ষণও অন্ধকারে ডুবেছিল, কিন্তু ঘরের ভেতরটা আধো অন্ধকার। আর এই হালকা আলো ঘরের পরিবেশটাকে যেন আরো বেশি ভয়ানক করে তুলেছে। খোলা জানলাটা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে আসছে ঘরের মধ্যে, আর সেটা সৌমেনের শরীর স্পর্শ করতেই কিছুটা যেন বোধ বুদ্ধি ফিরে এলো ওর। কিন্তু কি করবে এখনো? ধীরেন কাকাও তো আজ গ্রামে নিজের বাড়িতে গিয়েছে। কার কাছে সাহায্য চাইবে? তবে কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে? কিন্তু এই মাঝ রাতে এমন ভারী বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে ও? ঘরের মাঝে দাঁড়িয়ে যখন সে এসবই ভাবছে, এমন সময় একটা উষ্ণ তরলের ফোঁটা টুপ করে এসে পড়ল তার বাম কাঁধের ওপর। সেই সাথে সেই পুরনো ঝাঁঝালো আষ্টে গন্ধটা ফিরে এলো। সৌমেন সঙ্গে সঙ্গে নড়বার ক্ষমতা হারায়। পা দুটো যেন এঁটে বসে গিয়েছে মেঝেতে। সারহীন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। আবারও একটা উষ্ণ তরলের ফোঁটা এসে পড়ল তার গায়ে। প্রথমে বাম ঘাড়ের ওপর, তারপর গালে, তারপর শটান মাথায়। এবার একটা ফোঁটা ওর কপালের ওপর পড়তেই কোনো ক্রমে আস্তে আস্তে মুখটা তুলে ছাদের দিকে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে গেল সৌমেনের। একটা অবয়ব দুই পা দিয়ে সিলিং ফ্যানটা আঁকড়ে উল্টো হয়ে ঝুলে আছে। জিনিসটা ডাইনে বায়ে আস্তে আস্তে দুলছে। তার মাথা থেকে এক রাশ কালো চুল যেন সাপের মতো হাওয়ায় মাথা উঁচু করে রয়েছে। এবার উল্টো হয়ে ঝুলে থাকা সেই বিকৃত রূপী মধুজার গলাটা লম্বা হয়ে একেবারে সৌমেনের ঠিক মুখের সামনে এসে একটা উল্টো মোচড় দিয়ে সোজা হয়ে স্থির হলো। আর ঠিক ওর মুখের সামনে মুখ রাখল। এ কাকে দেখছে সৌমেন? উফ, কি বিভৎস! হিংস্র পুরুষালী মুখটাতে লোমশ মোটা ভ্রুযুক্ত দুটো চোখের সমান্তরালে আরও একটা চোখ কপালের ঠিক মাঝখানে। চোখগুলো স্বাভাবিকের তুলনায় বড়। একজোড়া পুরু ঠোঁট, আর তার কোণ থেকে ওপরে নিচে বেরিয়ে এসেছে এক জোড়া করে বাঁকানো তীক্ষ্ণ বড় বড় দাঁত। ঠোঁটের কষ বেয়ে নামছে তাজা রক্তের ধারা। তীব্র আতঙ্কে সৌমেনের মুখ প্রায় সাদা হয়ে গেল। ওর বিস্ফারিত চোখগুলো যেন ফেটে বেরিয়ে আসবে। সে বিভৎস মূর্তি কিছুক্ষণ সৌমেনকে ভালো করে নিরীক্ষণ করার পর একটা জোর ঘ্রাণ নিল ওর গা থেকে, আর সেই সাথে একটা চাপা হাসি হেসে উঠল সে। একটা কর্কশ পুরুষ কণ্ঠে বলল, বেঁচে নে, আর দুটো দিন, তারপরে তো হাসতে হাসতে মুখের ভেতর থেকে লকলকে জিভটা বের করে চেটে নিল সৌমেনের মুখটা। এর প্রায় সাথে সাথেই বাহ্যিক অনুভব ক্ষমতার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সৌমেনের দেহটা জ্ঞান শূন্য হয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপর। পরদিন সকালে ঘুম থেকে উঠে সৌমেন দেখল ওর বিছানাতেই শুয়ে আছে। পাশে একটা চেয়ারে বসে ধীরেন কাকা। ধর্মর করে বিছানার ওপর উঠে বসল সৌমেন। চারিদিকটাই সকালবেলার আলোয় ভরে গিয়েছে। কি বলবে যে কাল রাতে এই ঘরেই কত কিনা ভয়ানকই ঘটেছিল ওর সাথে। দাদা বাবু,
আপনার ঘুম ভাঙলো? একটু যেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সৌমেন। তুমি কখন এলে? ও মা, আমি তো ভোর হতেই চলে এসেছি দাদাবাবু। দিদিমণি আমাকে বললেন আপনার শরীরটা ভালো নেই, তাই আপনার যা যা দরকার আমি যেন সব হাতের কাছে এগিয়ে দিই। তার মানে মধুজা বাড়িতে নেই? এত সকালে সে গেল কোথায়? মনে মনে এমনটা ভাবলেও মুখে বলল, কেন কাকা, তোমার দিদিমণি বাড়িতে নেই? কোথাও গেছেন নাকি? হ্যাঁ দাদাবাবু, বললেন বাপের বাড়ি যাচ্ছেন, বিকেলেই ফিরে আসবেন, আর ততক্ষণ আমি যেন আপনার খেয়াল রাখি। আচ্ছা কাকা, তুমি আমাদের দুজনের জন্য কড়া করে 2 কাপ চা বানিয়ে আনো তো। মাথাটা একটু ধরে আছে। যাও। আচ্ছা দাদাবাবু। এই বলে ঘরের থেকে বেরিয়ে গেল। সৌমেন বিছানায় বসে ভাবতে থাকে, কাল রাতের ঘটনার পর ও কখন আর কিভাবেই বা বিছানায় এলো? তাহলে কি কোনো দুঃস্বপ্ন দেখেছে কাল রাতে? কিছুই বুঝে উঠতে পারল না সৌমেন। এমন সময় রান্নাঘর থেকে ধীরেন কাকার শব্দ পেল। দাদাবাবু, ও দাদাবাবু, ও দাদাবাবু, দাদাবাবু গো, এ কি কাণ্ড! একবার দেখে যান দাদাবাবু, কি অবস্থায় রান্নাঘরের! ও দাদাবাবু! সৌমেন তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে রান্নাঘরে গিয়ে দেখল সারা মেঝের ওপর ছড়ানো রয়েছে পাখির পালক, আর চাপ চাপ রক্ত শুকিয়ে রয়েছে জানলার কাছ থেকে শুরু করে মেঝের ওপর অবধি। সৌমেন ধীরেন কাকার দিকে তাকিয়ে দেখল ধীরেন কাকা যেন ওর থেকেও বেশি অবাক হয়ে ওকেই নিরীক্ষণ করছে। কি হয়েছে কাকা, তুমি আমার দিকে এরকম করে দেখছো কেন? কিছুক্ষণ আগে বিছানায় যখন সৌমেন বসেছিল তখন ওর গায়ে একটা চাদর ছিল, তাই এতক্ষণ ওদের কারোরই নজরে আসেনি ব্যাপারটা। এখন চাদরের আবরণ সরে যাওয়ার সাথে সাথেই সেটা চোখে পড়েছে ধীরেন কাকার। দাদাবাবু, তোমার জামাতে ওটা কিসের দাগ? সৌমেনও ধীরেন কাকার দৃষ্টি অনুসরণ করে নিজের জামার দিকে তাকিয়ে তো হতবাক। দেখে বাম কাঁধের থেকে একটা দাগ নিচের দিকে নেমে গিয়েছে, শুকিয়ে প্রায় কালচে হয়ে গিয়েছে দাগটা। তবে দেখে বুঝতে অসুবিধা হয় না, এ রক্তের দাগ ছাড়া আর কিছু হতে পারে না। এবার গত রাতের সমস্ত ঘটনা আবারও মনে পড়ে গেল সৌমেনের। একটা ভয়ের শিহরণ খেলে গেল ওর সারা শরীরে। তার মানে কাল রাতে যা সব ঘটেছে তা ওর স্বপ্ন নয়, সব সত্যি। গলাটা ক্রমে শুকিয়ে আসছে সৌমেনের। ধীরেন কাকা ওর মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, দাদাবাবু, আপনি এক কাজ করুন, এই জামাটা পাল্টে পরিষ্কার হয়ে নিন, আমি ততক্ষণ রান্নাঘরটা এখনই সাফ করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না কিছু। সৌমেন ঘাড় নেড়ে চলে যায় বাথরুমে। কেমন একটা ক্লান্ত বিহল ভাব ওর। যে মানসিক ধকল এই 2 দিন ওর ওপর দিয়ে চলে গিয়েছে তাতে এটাই স্বাভাবিক। সারা দিনটা কোনো রকমে বাড়িতেই কাটালো সৌমেন। বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়। কাল রাতের অভিজ্ঞতার পর মধুজার সাথে আর একই বাড়িতে রাত কাটানোর কথা ভাবতেই পারছে না সৌমেন। সন্ধ্যের দিকে সৌমেন ফোন করল সিদ্ধার্থকে। কয়েকবার রিং হতেই ফোনটা তুলল সে। হ্যালো, হ্যালো সিদ্ধার্থ। হ্যাঁ সৌমেন, বল। শোন না, তুই আজকে আমার বাড়িতে একবার চলে আয়, বুঝলি? তোকে আমার খুব দরকার, অনেক কিছু বলার আছে। কিন্তু আজ তো আমি কিছুতেই যেতে পারবো না, আমার ফিরতে অনেক রাত হবে। আমি বরং কাল সকালে যাব, কেমন? কিন্তু একটা সমস্যা হয়েছে এদিকে। আজ পেশেন্ট দেখার খুব প্রেশার, বুঝলি? আমি কাল সকালে অবশ্যই তোর বাড়ি যাব, কথা দিচ্ছি। রাখি এখন, সাবধানে থাকিস। হ্যালো, হ্যালো, হ্যালো। ফোনটা কেটে গেল। অগত্যা কোনো উপায় না পেয়ে ও ভাবল কালকে সকালেই ও সিদ্ধার্থর বাড়ি গিয়ে সবকিছু জানাবে ওকে। কিছু একটা রাস্তা তো বার করতেই হবে।
যে করে হোক মধুজাকে যে বাঁচাতেই হবে। একটু রাত হলেই সৌমেন খেয়ে দিয়ে নিল। আজ আবার বিকেল থেকে সে লোডশেডিং। বাইরে ইতিমধ্যে ঝড় বৃষ্টির মাত্রাটাও বেড়েছে। সৌমেনের কথা মতো ধীরেন কাকা সারা বাড়ির মোমদানিগুলোতে মোম জ্বালিয়ে দিল। এখানে এই পাহাড়ি এলাকায় প্রায়শই এরকম হয়, তাই সব ব্যবস্থা করাই আছে। মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে ঘরটাকে। সৌমেনের মনে পড়ে যায় ওরা এই বাড়িতে যেদিন প্রথম এসেছিল সেদিন এরকম করেই মোমবাতি জ্বালিয়ে সাজানো হয়েছিল পুরো বাড়িটা। তারপর সারা রাত ও আর মধুজা ভেসে গিয়েছিল প্রেমের জোয়ারে। আর আজ সেই সুন্দর মেয়েটার কি অবস্থা হয়েছে। কষ্টে বুকটা মোচড় দিয়ে উঠল সৌমেনের। তবে আজ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল সৌমেন। ধীরেন কাকা খাবার নিয়ে নিচে যাওয়ার সময় বারবার করে বলছিল, দাদাবাবু, আমি নিচের ঘরেই আসি, যদি কোনো রকম দরকার পড়ে তবে আমাকে জরুর ডাক দিবেন। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গেই চলে আসব। সৌমেন ভাবে গতকাল রাতের ঘটনার ব্যাপারে সে তো কিছুই ধীরেন কাকাকে বলেনি। তবে কি শরীরটা ভালো নেই বলেই কাকা এতবার বলল, নাকি কাকাও কিছু আঁচ করতে পেরেছে? না, বড্ড বেশি ভাবছে সে। এসব না ভেবে একটু ঘুমিয়ে নেওয়া দরকার। সৌমেন ঘুমোনোর চেষ্টা করল বটে, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে বারবার তার মাথায় ঘুরতে লাগলো, আচ্ছা ওর সাথে এ কদিন ধরে যা ঘটছে সেসব যদিও সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ আদেও বিশ্বাস করবে তো, নাকি ওকে পাগল ঠাওরাবে? এসব 7-5 ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে ও। রাতে ঘুম ভাঙে সৌমেনের। একবার বাথরুমে যেতে হবে। বিছানার উপর উঠে বসে। সৌমেন দেখে ঘরের মোমবাতিগুলো পুড়ে কখন যেন নিঃশেষ হয়ে গিয়েছে। চারিদিকে কেবল নিকষ অন্ধকার ছেয়ে আছে। বাইরে থেকে অঝোর ধারায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার শব্দ আসছে। বিছানায় উঠে বসে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতে চায় সৌমেন। আলোটা জ্বলল না। সকাল থেকে কারেন্ট না থাকায় মোবাইলটাইও চার্জ দেওয়া হয়নি, তাই সেটাও জবাব দিয়েছে। ওইবার বিছানার পাশের দেরাজটা থেকে হাতড়ে একটা দেশলাইয়ের বাক্স তুলে নিয়ে তার থেকে একটা কাঠি জ্বালায়। সাথে সাথে সেই অল্প আলোয় কিছুক্ষণের জন্য ঘরটা আলোকিত হয়। সেই আলোতেই সৌমেন একবার ঘরটা নিরীক্ষণ করে নেয়। না, কোথাও কেউ নেই। যাক বাবা, শান্তি। তার মনের মধ্যে গত রাতের ভয়টা এমনভাবে চেপে বসেছে যে একা থাকতেও এখন ভয় হয় তার। তবে এই মুহূর্তে চারিদিকে তাকিয়ে কোথাও কোনো রকম অস্বাভাবিকতা খুঁজে পেল না ও। আস্তে আস্তে দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ঘরটাকে আবারও গিলে নিল সেই নিকষ কালো আধার। দেশলাই কাঠির পোড়া বারুদের গন্ধ ঘুরপাক খেতে লাগলো সারা ঘরটায়। কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে থেকে আবারও দেশলাইয়ের কাঠি ঠুকে আগুন ধরিয়ে মোমদানিতে রাখা মোমটা জ্বালালো সৌমেন। তারপর সেই মোমদানি হাতে ধীর পায়ে এগোলো বাথরুমের দিকে। বাথরুমের দরজাটা খোলাই ছিল। যথারীতি ভিতরে প্রবেশ করে মোমদানিটা বেসিনের পাশে রেখে কাজ সারল সৌমেন। হাত ধুয়ে মোমদানিটা হাতে নিতে যাবে এমন সময় ওর মনে হলো কে যেন ওর পিছনে। বিদ্যুৎ বেগে বাথরুমের দরজার এপাশ থেকে ওপাশে চলে গেল। তৎক্ষণাৎ পিছনে ফিরল সৌমেন। কিন্তু কোথায় কি? অন্ধকার ছাড়া তো আর কিছুই দেখা গেল না। পুনরায় সামনে ঘুরতেই চমকে ওঠে সৌমেন। মোমবাতির হালকা হলুদ আলোয় সৌমেন দেখে বাথরুমের দেওয়াল জোড়া বড় আয়নাটায় ওর কোনো প্রতিবিম্ব নেই। তার বদলে ওর জায়গাতেই দাঁড়িয়ে আছে মধুজা।
আর আয়নার ভেতর থেকেই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শির দাঁড়াবে একটা শীতল স্রোত নামল সৌমেনের। মুখে চোখে ফুটে উঠল ভয়ের রেখা। ঢোক গিলল সে। এমন সময় প্রতিবিম্বের মধ্যে থাকা মধুজা হালকা হেসে সুরেলা গলায় বলে উঠল, চিকু, তুমি আমাকে দেখে ভয় পেলে নাকি? ভয় পেলে আমাকে দেখে? সৌমেনের গলা শুকিয়ে কাঠ, কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে। বিস্ফারিত চোখে সে কেবল তাকিয়ে আছে আয়নার দিকে। মধুজা কিন্তু একইভাবে আদুরে স্বরে বলে চলেছে, এই বলো না, তুমি আমাকে দেখে ভয় পেলে? এমন সময় হঠাৎ মধুজার গলার স্বর পাল্টে যায়। বেরিয়ে আসে এক হিংস্র ভারী পুরুষ কণ্ঠ। সাথে সাথে সৌমেনের চোখের সামনেই মধুজার মুখটা পাল্টে গিয়ে আগের দিন রাতে দেখা সেই পিশাচের মতো হয়ে যায়। মোটা ঠোঁটের ওপর নিচে একজোড়া করে বাঁকানো সূচালো দাঁত, তিনটি গোল গোল চোখে জ্বলন্ত দৃষ্টি। মাথার চুলগুলো সাপের মতো মাথার চারদিকে উঠছে। এবার সৌমেনকে আরো অবাক করে দিয়ে এক পদক্ষেপে বিভৎস মূর্তিটা আয়না ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সৌমেন পিছন ঘুরে পালাতেই যাবে, ঠিক সেই সময় তীক্ষ্ণ নখওয়ালা একটা হাত আঁচড় কেটে বসে ওর পিঠে। তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে সৌমেন, কিন্তু গতি থামায় না। বাথরুম থেকে বেরিয়ে মাঝের ঘরের জমাট বাঁধা অন্ধকার ভেদ করে কোনো রকমে ছুটতে থাকে। ধীরেন কাকাকে ডাকতে ডাকতে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগে ও। ধীরেন কাকা, ধীরেন কাকা, ধীরেন কাকা, ধীরেন কাকা, কাকা। সিঁড়ির শেষ কটি ধাপ বাকি। এমন সময় পা পিছলে গেল সৌমেনের। হুড়মুড় করে সামনের দিকে উপুড় হয়ে পড়ল সে। ততক্ষণে ধীরেন কাকাও সৌমেনের আর্তনাদ শুনে সেখানে এসে উপস্থিত হয়েছে। একেবারে মাটিতে পড়ে যাওয়ার আগে সৌমেনকে সে ধরে নিল। দাদাবাবু, দাদাবাবু, কি হয়েছে দাদাবাবু? দাদাবাবু, এমন করে শেষ হচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আর একটু হলে তো সিঁড়ি থেকে পড়ে যেতেন। সৌমেন পিছনের দিকে না ঘুরেই বাম হাতের ইশারায় সিঁড়ির ওপরের দিকে কিছু একটা দেখাতে চাইল। আর সেই ইশারা অনুসরণ করেই ধীরেন কাকারও দৃষ্টিগোচর হলো সেই প্রেত মূর্তি। এতক্ষণে সে ওপরের সিঁড়ির কাছটা এসে দাঁড়িয়েছে। আর ঠিক সেই স্থানে প্রায় শেষ হয়ে যাওয়া মোমবাতির ক্ষীণ আলো এসে পড়ছে পিশাচটার মুখের ওপর। প্রবল আক্রোশে ফেটে পড়ছে সেটা। তার মুখভঙ্গি যেন হার মানাচ্ছে সকল বিভৎসতাকে। ধীরেন কাকা আর সময় নষ্ট না করে সৌমেনের হাত ধরে এক টানে করিডোর লাগোয়া নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে গেল। কিন্তু পিশাচের ক্ষিপ্রতার সাথে মানুষের ক্ষিপ্রতা কি করেই বা পাল্লা দেবে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে এক ধাক্কায় দরজাটা খুলে ফেলল পিশাচটা। ধাক্কা খেয়ে ওরা দুজনেও ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। পিশাচটা এবার এক লাফে সৌমেনের ওপরে গিয়ে পড়ল। ধীরেন কাকাও পাহাড়ি লোক, দম্বার পাত্র সেও নয়। পিশাচটা কিছু করে ওঠার আগেই কাকা তাড়াতাড়ি মেঝে থেকে উঠে ঘরের ভেতর রাখা একটা কাঠের চেয়ার তুলে সজোরে ছুঁড়ে মারল পিশাচটার মাথা লক্ষ্য করে। আচমকা জোর আঘাতে সেটা ছিটকে গিয়ে পড়ল দেওয়ালের গায়ে। ধীরেন কাকা সেই সময়টুকুর সুযোগ নিয়ে সৌমেনকে ঘরের বাইরে টেনে বার করে আনলো। তারপর কাঠের দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে ঘরের লকটা আটকে দিল। এরপর কিছুক্ষণ সব চুপচাপ। ধীরেন কাকার হাঁপানোর শব্দ আর সৌমেনের যন্ত্রণা কাতর গোঙানির আওয়াজে ভরে উঠল করিডোর। দরজায় পিঠ রেখে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটু ধাতস্থ হয়ে ধীরেন কাকা বলে, দাদাবাবু, আমি আজকে বাড়িতে এসেই কেমন একটা বাজে আষ্টে গন্ধ পেয়েছিলাম। আপনার পরিষ্কার বসত বাড়ি
সেখানে এরকম গন্ধ কেন পাওয়া যাবে বলুন তো? আরও মনে হলো বাড়িটা যেন অন্য দিনের মতো নেই। তারপর রান্নাঘরে ওই পাখির রক্তমাখা পালক পরে থাকতে দেখে মনে হয় খুব খারাপ কিছু একটা হচ্ছে এই বাড়িতে। দাঁড়াবো, কিন্তু এত ভয়ঙ্কর কিছু যে ঘটবে তা আমি কিছুতেই কল্পনা করতে পারিনি। দিদিমণিকেও অন্য দিনের সে আলাদা লেগেছিল। অন্যদিন কত কথা বলেন, আর আজ সকালে তো কোনো রকমে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। কি করে মুক্তি পাবো এসব থেকে? আর মধুজাকে বাঁচাও কি করে বাঁচাও? দাদাবাবু, আপনি বরং আমাদের গ্রামের পিছনের পাহাড়ে যে মন্দির আছে ওখানে লামার কাছে যান। উনি আচমকা একটা বাঁকা নখযুক্ত অমানসিক হাত ধীরেন কাকার ঠিক মাথার ওপরের কাঠের দরজাটা ফুঁড়ে বেরিয়ে এসেছে, আর সেই থাবায় ধরে ফেলেছে কাকার মাথাটা। সেই সাথে সেই হাতের বিশাল তীক্ষ্ণ নখগুলো গেঁথে গেল কাকার মাথায়। ফিনকি দিয়ে রক্ত ছিটকে বেরিয়ে এলো। চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখে সৌমেন তীব্র চিৎকার করে ওঠে। কাঠের দেওয়ালের ওপার থেকেই সেই আসরিক হাতটা ধীরেন কাকার দেহটাকে সেই অবস্থাতেই ধরে দেওয়াল চিরতে চিরতে করিডোর বরাবর এগিয়ে যেতে থাকে। কাকার রক্তাক্ত দেহটা দেওয়ালের ওপর দিয়ে ঘষ্টাতে যাওয়ার সময় দেওয়ালের গায়ে ঝোলানো ফটো ফ্রেম শোপিসগুলোই ধাক্কা খেয়ে করিডোরের মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। দেওয়ালটা রাঙা হয়ে ওঠে তাজা রক্তে। হাতটা দেওয়ালের একেবারে শেষ প্রান্তে পৌঁছে ওপরের দিকে ছাদে ঝোলানো ঝাড়বাতিটার তীক্ষ্ণ ধাতব কারুকাজগুলোর মধ্যে কাকার দেহটাকে গেঁথে দিল। সেই অবস্থায় দেহটা কয়েকবার কেঁপে উঠে স্থির হয়ে যায়। সাথে একটা কর্কশ পুরুষ কণ্ঠ বলে ওঠে, আর মাত্র একটা দিন। সৌমেন ক্ষতস্থানের যন্ত্রণাকে অগ্রাহ্য করে আর এক মুহূর্ত দেরি না করে দরজার পাশে ঝোলানো গাড়ির চাবিটা নিয়ে বাড়ির বাইরে আসে। গ্যারেজ থেকে গাড়িটা বের করে বৃষ্টির মধ্যে ছুটে যায় সিদ্ধার্থের বাড়ির উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, সাথে ঝমঝম করে বৃষ্টি ঝরছে। তারই মধ্যে ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে চলল সৌমেন। এই সময় একমাত্র সিদ্ধার্থই পারে ওকে বাঁচাতে। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধার্থের বাড়ি এসে পৌঁছল সে। অনেক কষ্টে গাড়ি থেকে নেমে ওদের বাড়ির দরজায় পৌঁছে দুহাত দিয়ে পাগলের মতো আঘাত করতে লাগলো। অল্পক্ষণের মধ্যে সিদ্ধার্থ এসে দরজাটা খুলতেই সৌমেন হুড়মুড় করে ওর গায়ের ওপরে গিয়ে পড়ে। আরে সৌমেন, তুই এত রাতে? সিদ্ধার্থ দেখে ওর বন্ধুর পিঠে আঁচড়ের গভীর ক্ষত। সৌমেন, তোর কি হয়েছে? এসব কি করে হলো? সিদ্ধার্থ কি হয়েছে মধুজার? আচ্ছা আচ্ছা, আমি সব শুনবো। তুই আগে ঘরে চল, তোর এই কাটা জায়গাগুলো পরিষ্কার করতে হবে আগে। কাঁধে ভর দিয়ে সৌমেনকে ঘরে নিয়ে যায় সিদ্ধার্থ। ওর ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। এবার সৌমেন একটু ধাতস্থ হলে সিদ্ধার্থ জিজ্ঞেস করে, এবার খুলে বলতো ঠিক কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এই অবস্থা কি করে হলো? আর মধুজারি বা কি হয়েছে? সেদিন সিদ্ধার্থর বাড়ি থেকে যাওয়ার পর প্রথম থেকে সমস্ত ঘটনা সে জানায় তাকে। কি বলছিস তুই? তুই আগে এইসব কিছু বলিসনি কেন? এসব তোকে বললে তুই আমার কথা বিশ্বাস করতিস? কেউ বিশ্বাস করতো? কিন্তু যে করেই হোক মধুজাকে বাঁচাতেই হয়। ওই পিশাচটা যে হোক
আচ্ছা, আমি সব বুঝতে পারছি, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? না, ভাবছি ধীরেন কাকার কথার মতোই ওই লামার কাছেই যাব, দেখি কোনো উপায় হয় কিনা। পরদিন ভোর হতেই ওরা দুইজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় সেই মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর ধীরেন কাকার গ্রামে এসে পৌঁছায়। কিরে, গ্রাম তো চলে এসেছে, মন্দিরটা ঠিক কোথায় জানিস? ধীরেন কাকা বলেছিল ওদের গ্রামের শেষ প্রান্তে পড়বে মন্দিরটা। গ্রামটাকে একপাশে ফেলে আরও 10-15 মিনিট চলার পর ওরা একটা মন্দিরের সামনে পৌঁছালো। গাড়িটা দাঁড় করিয়ে সিদ্ধার্থ বলল, চল সৌমেন, আমরা চলে এসেছি। মন্দিরটা দেখলেই বোঝা যায় যে সেটা বৌদ্ধ মতে তৈরি। পাথরের মেঝে, কাঠের কারুকাজ, সর্বত্রই বৌদ্ধ শিল্প ভাস্কর্যের নিদর্শন। মন্দিরের ভেতর প্রবেশ করে ওরা দেখল এক লামা বিশাল বুদ্ধ মূর্তির সামনে প্রভাত বন্দনা করছেন। তাকে ঘিরে রয়েছে মন্দিরের আরও অনেক বৌদ্ধ উপাসক। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ পরিবেশটাকে পবিত্র করে তুলেছে। এই চরম উত্তেজনা আর বিপদের মধ্যেও এক অদ্ভুত সুন্দর অনুভূতি হলো ওদের। কেউ যেন নতুন করে জীবনের রসদ ভরে দিচ্ছে। ওরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল। আরতি শেষ হলে সেই লামা ছাড়া বাকি সকলে প্রস্থান করল। লামা পিছন ফিরতেই দেখতে পেলেন 2টি ছেলে হাত জোর করে দাঁড়িয়ে আছে। সৌমেন আর সিদ্ধার্থ লামাকে সামনে থেকে দেখল। মুন্ডিত মস্তক, দীপ্তময় মুখ, গায়ে বৌদ্ধদের মতো করে চাদর জড়ানো আর হাতে একটা রুদ্রাক্ষের মালা। তোমরা? ঠিক চিনলাম না যে। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। লামা খানিকক্ষণ গভীর দৃষ্টি নিয়ে দুজনকে দেখলেন। তারপর তার কুঞ্চিত ভ্রুযুগল পুনরায় স্বাভাবিক করে শান্ত স্বরে বললেন, আমাকে সব খুলে বলো। যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি তবে অবশ্যই করব। সৌমেন এবার ওদের সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলল লামাকে। সবটা শুনে লামা বললেন, তোমার ডান হাতটা দেখি। লামা সৌমেনের ডান হাতের তালুর ওপর রুদ্রাক্ষের মালা সমেত নিজের ডান হাতটি রাখলেন। এবার চোখ বন্ধ করে এক মনে কিছু একটা বোঝার চেষ্টা করলেন। কিছুক্ষণ এভাবে থাকার পরে লামার ভ্রু দুটো পুনরায় কুঁচকে গেল এবং পরক্ষণে এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিলেন। নিজেকে একটু সামলে নিয়ে বিস্ময়ের সাথে কিছুক্ষণ সৌমেনের মুখের দিকে চেয়ে রইলেন তিনি। তারপর বললেন, এ কি দেখলাম আমি? এ কোন অপশক্তির আভাস পেলাম আমি? কিছুক্ষণের জন্য লামা কোনো কথা বললেন না। সৌমেন আর সিদ্ধার্থ দেখল একটা ভয় মিশ্রিত বিস্ময়ের ছাপ ফুটে উঠছে লামার মুখে। যে অপশক্তি তোমাদের পিছু নিয়েছে তা সাধারণ কোনো শক্তি নয়, ভয়ানক কিছু। তার জন্ম দেব মানুষে হওয়া সত্ত্বেও তার শক্তি অশুভ, মনোভাব অত্যন্ত লোলু। তোমাদের পিছু নিয়েছে ভয়ঙ্কর এক পাও। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে সৌমেন আর সিদ্ধার্থ। তারা যে লামার কথার বিন্দু বিসর্গ বুঝে উঠতে পারছে না তার ছাপ তাদের মুখে স্পষ্ট। তাই লামা নিজেই শুরু করলেন। বৌদ্ধতন্ত্রে ডাকিনীদের উল্লেখ পাওয়া যায়। এরা অসীম ক্ষমতার অধিকারিণী হয়ে থাকে, তবে এদের শক্তি খারাপ ভালো উভয় প্রকারেরই হয়। এরা আকাশ লোকের বাসিন্দা, তাই এদেরকে খেচুড়ি বলেও সম্বোধন করা হয়ে থাকে। এই ডাকিনীদের পুরুষ সঙ্গী অর্থাৎ পুরুষ ডাকিনীদেরকে বলা হয় ডাক। এরা অত্যন্ত ভয়ানক আর প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়। তিব্বতী ভাষায় এদেরই অপর নাম পাও। তবে এখানেই শেষ নয়।
এদের মধ্যে অনেক ভাগ রয়েছে। এদের প্রত্যেকের চরিত্র, ক্ষমতা, স্বভাব বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। কিন্তু তোমার স্ত্রীর ওপরে যার নজর পড়েছে সে যে সে কেউ নয়। সেই পাও ভয়ানকতম ঋণাত্মক শক্তিধর, কাম প্রবৃত্তির অন্তর্গত এবং অতৃপ্ত বাসনার প্রতীক স্বরূপ। এই পাও যেখানেই যায় সেখানকার পরিবেশই দূষিত হয়ে যায়। বাতাস কটু গন্ধে ভরে ওঠে, প্রাণী হত্যা শুরু হয়। বিভিন্ন রকম ভ্রম তৈরি করে শিকারের মনে আতঙ্কের সৃষ্টি করে। তবে এই পাও নিজে থেকে তোমার স্ত্রীর পিছু নেয়নি, তাহলে নিশ্চয় বুঝতেই পারছো তোমার স্ত্রীর ক্ষতি করতে কেউ ওর শিকার হিসেবে তোমার স্ত্রীকে চিনিয়ে দিয়েছে। চিনিয়ে দিয়েছে? সিদ্ধার্থর মুখে কোনো কথা নেই। এদেরকে কেউ অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের হেতু আহ্বান করলে তবেই এরা সেই ব্যক্তির ক্ষতি করে। তার মানে কেউ মধুজার ক্ষতি চায়? কিন্তু কেন? তোমরা আমার সাথে এসো। কিছুক্ষণের মধ্যেই ওরা দুইজনে লামার সাথে মন্দিরের অপর দিকের একটি কক্ষের সামনে এসে উপস্থিত হল। লামা কাঠের কারুকাজ করা বড় দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে এসো। সৌমেন আর সিদ্ধার্থ ওনার পেছন পেছন প্রবেশ করল কক্ষে। লামা এবার একটি মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন, ইনি হলেন হেরুক, পশুপতি শিবের বৌদ্ধতান্ত্রিক রূপ। দুজনের সামনে তাকাতেই দেখল ফুট 4 উচ্চতার কালচে নীল রঙের একটি পাথরের মূর্তি। মূর্তিটির মুখ ভয়ঙ্কর, তাতে 3টি গোল গোল চোখ, যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। মাথার ওপর আরও 3টে মুখ উঠে গিয়েছে ধাপে ধাপে, আর সেই মাথাগুলো থেকে কালো জটা হাওয়ায় ওড়ার ভঙ্গিতে আছে। হা করা মুখে তীক্ষ্ণ দাঁতের সারি, একটা লাল জিভও বেরিয়ে আছে মুখ থেকে। গলায় মুন্ডমালা। উদ্ধত 4 হাতের প্রথমটিতে বজ্র, দ্বিতীয়টিতে অগ্নি, তৃতীয়টিতে পাশ, আর চতুর্থটিতে নরকপলে ভরা রক্ত। আগুনের মধ্যে তাণ্ডবরত ওই মূর্তিটির দিকে তাকালে মনে হয় স্বয়ং মহাকাল যেন অবতীর্ণ হয়েছেন সকল অশুভকে ধ্বংস করার জন্য। এবার লামা ওদের দৃষ্টি আকর্ষণ করলেন আরেকটি মূর্তির দিকে। ইনি হলেন তিব্বতী বৌদ্ধতান্ত্রিক মতের হয়গ্রীব দেব। ইনি বিষ্ণুদেবের অপর একটি রূপ। এই মূর্তিটির উচ্চতাও প্রায় 4 ফুট, তবে এটি লাল রঙের পাথুরে মূর্তি। মূর্তিটির লাল মুখটির ডান দিকে একটি সাদা ও বাম দিকে একটি কালচে সবুজ রঙের মোটা 3টি মাথা। 3টি মুখের প্রত্যেকটিতে 2টি করে গোল চোখ, তবে তাতে ভয়াবহতা নেই। 3টি মাথার ওপর উড়ন্ত চুলের জটার মধ্যে একটি ঘোড়ার মাথা বসানো। গলায় ঝুলছে 5টি করে চোখযুক্ত 2টি শ্বেত সর্পের মালা। হা করা মুখে তীক্ষ্ণ দাঁতের সারি। 2 হাতের একটিতে নরকরটি গাঁথা দণ্ড, অপরটিতে একটি কাঁকড়া বিছে ধরা, আর 2 পায়ের তলায় একটি করে শবদেহ। ভস্মাসুর নামের এক অসুর একবার হেরুক তথা বর্তমান হিন্দু ধর্মের মহাদেবের বলে বলিয়ান হয়ে মহাদেবকেই মারতে উদ্যত হয়। কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে প্রীত করেছিল ওই অসুর। আর মহাদেব যখন বর দিতে চায় তখন অসুর বলে যে সে যার মাথায় হাত রাখবে সেই যেন সাথে সাথে ভস্মে পরিণত হয়ে যায়। মহাদেব তার চাওয়া এই বরে তথাস্তু বললেন। এরপর কালক্রমে সেই অসুর মহাদেবেরই মস্তক স্পর্শ করতে উদ্যত হল। তখন মহাদেব পড়লেন মহা সংকটে। সেই সময় বিষ্ণুদেব মোহিনী রূপ ধারণ করে
মোহের জালে ভুলিয়ে ভস্মাসুরকে সংহার করেন এবং মহাদেবের প্রাণ রক্ষা করেন। কিন্তু এই দেবতার সাথে আমাদের ঘটে চলা ঘটনাগুলোর সম্পর্কটা ঠিক কি? সম্পর্ক আছে, তবে এর পরের ঘটনার সাথে। সৌমেন আর সিদ্ধার্থ এক রাশ উৎকণ্ঠা নিয়ে চেয়ে আছেন লামার দিকে। লামা বলে চললেন, ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। তিব্বতী পুঁথি অনুসারে হেরুক দেব এরপর বিষ্ণু তথা হয়গ্রীব দেবের মোহিনী রূপ প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করেন। তাই হেরুক দেবের ইচ্ছা পূরণ করতে তিনি নিজের ভুবন মোহিনী রূপে দেখা দিলেন হেরুক দেবকে। কিন্তু কখনো কখনো দেবতাদেরও ভুল হয়, আর এক্ষেত্রেও ঠিক সেই রকমই ভুল ঘটল হেরুক দেবের। হয়গ্রীব দেবের মন মোহিনী রূপ দেখে হেরুক দেবের মনে কাম বাসনার উদ্রেক হল। সেই সাথে কুচিন্তার বীজ জন্ম নিল। এরপর নিজের বাসনা চরিতার্থ করতে তিনি ধাবিত হলেন মোহিনীর দিকে। আর এই ঘটনায় লজ্জায় হয়গ্রীব দেব নিজের মোহিনী রূপ ত্যাগ করলেন। কথিত আছে এরপর আর কখনো তিনি মোহিনী রূপ ধরেননি। কিন্তু যেমন বীজ, তার থেকে তো তেমনই বৃক্ষ জন্ম হবে। তাই হেরুকের কাম বাসনার ঊর্জা সঞ্চারিত হয় সেই কুচিন্তার ভ্রূণে, আর তার থেকে জন্ম নেয় অতৃপ্ত বাসনার প্রতীক এই ভয়ঙ্কর পাও। এই পাও মোট 4 দিন সময় নেয় তার শিকারকে শেষ করতে। এমনকি তার আর শিকারের মাঝে যে আসবে তাকেও নৃশংসভাবে হত্যা করবেও। এই ভয়ঙ্কর অপশক্তির হাত থেকে নিস্তারের পথ আমার জানা নেই। সৌমেন বাকশূন্য হয়ে গিয়েছে। সিদ্ধার্থ তাই লামাকে উদ্দেশ্য করে বলে উঠল, তাহলে এখন উপায়? উপায় একটা আছে বটে। এই মন্দিরের পিছন দিয়ে জঙ্গলের ভেতর হয়ে পথ চলে গিয়েছে একটা পাহাড়ের দিকে। সেই পাহাড়ের গুহায় এক তান্ত্রিক থাকেন। তার নাম কেউ জানে না। তিনি নাকি দেবী বজ্র ভৈরবের পূজারী। পারলে একমাত্র তিনিই পারেন এই বিপদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে। তবে মনে রেখো, তোমাদের হাতে কিন্তু অল্প সময় আছে। আজকেই সেই 4র্থ দিন পূর্ণ হচ্ছে। যা করার তা আজ রাত শেষ হবার আগেই করতে হবে তোমাদের। ওরা দুইজনে লামাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসে। সিদ্ধার্থ সৌমেনকে বলে, আমি যাব ওই মন্দিরে তান্ত্রিকের সাথে দেখা করতে। তুই এক কাজ কর, ধীরেন কাকার বাড়িতে ওনার খবরটা দে। আমি কাল রাতেই লোকাল পুলিশ অফিসারকে খবর দিয়ে দিয়েছি। ব্যাপারটা যে স্বাভাবিক কোনো ঘটনা নয় তা উনি তোর বাড়ির অবস্থা দেখেই বুঝতে পেরেছেন। তাছাড়া উনি আমার পরিচিত। আশা করি কোনো ওরকম সমস্যায় জড়াবি না। তুই এই দিকের সব কাজ মিটিয়ে আমার বাড়িতে অপেক্ষা করবি। আর হ্যাঁ, এই নে, আমার গাড়ির চাবিটা নিয়ে যা। মানে তুই তুই একা যাবি? জঙ্গলের মধ্যে গাড়ি যাওয়ার পথ নেই, কিন্তু আমাকে যে যেতেই হবে। তোর আর মধুজার কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। না হলে আমার মুখ থাকবে না। আমাকে আমার কথা রাখতেই হবে, তা যে কোনো মূল্যেই হোক না কেন। সিদ্ধার্থর এইরূপ দৃঢ় প্রতিজ্ঞ মুখ দেখে সৌমেন আর কিছু বলতেই পারল না। কেবল ওর কথাগুলো শুনে সৌমেন হতবাক হয়ে চেয়ে রইল ওর দিকে। শুধু মনে মনে কর জোর করে ভগবানের কাছে ধন্যবাদ জানালো ওকে এইরকম একটা বন্ধু দেওয়ার জন্য। আজ এই সিদ্ধার্থ ওর পাশে না থাকলে এই ভয়ানক পরিস্থিতিও সামাল দিত কি করে?
সিদ্ধার্থ যখন ওর বাড়িতে পৌঁছালো তখন রাত প্রায় 12:30। হাতে সময় খুব কম, আমার সাথে তাড়াতাড়ি আয়। এই বলে হাতের ইশারায় সৌমেনকে ডেকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠল দোতলায়। দোতলার একেবারে শেষের দিকে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। কালো রং করা দরজাটা খুলে তার ভেতরে ঢুকল সিদ্ধার্থ, সঙ্গে সৌমেনও। সৌমেন এতদিন ওর বন্ধুর বাড়িতে এসেছে, কিন্তু এইরকম একটা ঘর আছে যে সেটা তো জানতো না। ঘরের ভেতর ঢুকে সুইচ টিপল সিদ্ধার্থ, সঙ্গে সঙ্গে একটা হলুদ বাল্ব আলো ছড়ালো ঘরে। সৌমেন দেখল ঘরের দেওয়ালটা কালো হয়ে আসা পুরনো কাঠের। মূল বাড়ির সাথে থেকেও যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এটা। কেমন শীতল পরিবেশ ঘরটায়। সিদ্ধার্থ এবার সৌমেনকে বলল, যেভাবে যেভাবে বলছি ঠিক সেইভাবেই কাজ ছাড়বি। আমাদের ওপরেই নির্ভর করছে মধুজার বাঁচা মরা। কি কি করতে হবে সিদ্ধার্থ সবকিছু ভালোভাবে সৌমেনকে বুঝিয়ে দিল। এবার কাজ শুরু করল সিদ্ধার্থ। নিজের কোমরে গোজা দুটি কাপড়ের পুটলি বার করল। তার ভেতর একটি নিয়ে সেটি উপুর করে তার মধ্যে থেকে বেরিয়ে আসা সাদা বালি দিয়ে ঘরের মেঝের ওপর একটি বেশ বড়সড় বৃত্ত তৈরি করল। এবার অপর পুটুলি থেকে লাল সিঁদুর বের করে প্রথম বৃত্তের ভেতর আরেকটি অপেক্ষাকৃত ছোট বৃত্ত অঙ্কন করল। এইভাবে মোট 4টে বৃত্ত আঁকল, যাদের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। এবার বালি আর সিঁদুর দিয়ে প্রত্যেকটি বৃত্তের পরিধি ছুঁয়ে একটি করে সোজা ও একটি করে উল্টো ত্রিভুজ আঁকল। তারপর সেই বৃত্তের চারিদিকে ঘুরতে ঘুরতে কি একটা মন্ত্র আওড়াতে থাকলো। সেই সাথে পকেট থেকে একটা ছোট্ট কাঁচের শিশি বের করে একটা স্বচ্ছ তরল ছিটিয়ে দিতে থাকলো বৃত্তের চারিদিকে। কাজ শেষ করে বাকি জল সমেত শিশিটা সৌমেনের হাতে ধরিয়ে দিল। এবার শুধু অপেক্ষা, আজ রাতেই পাও আসবে তার শিকার ধরতে। সিদ্ধার্থ দাঁড়িয়ে আছে ঘরের খোলা দরজার সামনে। চারিদিকে যেন মৃত্যুপুরীর নিস্তব্ধতা। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল বলা মুশকিল। হঠাৎ একটা মৃদু শব্দ কানে আসতেই কান খাড়া করল সিদ্ধার্থ। ওই তো সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ। শব্দটা ক্রমেই ওপরে উঠছে। মনে মনে প্রস্তুত হলো। কিছুক্ষণের মধ্যেই একটা বিকট মূর্তি এসে উপস্থিত হলো ঘরটার সামনে। মুখ বিকৃত করে উচ্ছ্বাস মেশানো এক হিংস্র কুটিল হাসি হাসল সেটা। আজ তার শিকার ধরার দিন। সে হাসির শব্দে সৌমেনের হৃৎস্পন্দন দ্বিগুণ হল। ঘরের ভেতরে থেকেও পরিষ্কার বুঝতে পারল ঠিক কোন মূর্তিমান বিভীষিকা এসে দাঁড়িয়েছে। পিশাচটা খানিকক্ষণ দেখল সিদ্ধার্থকে, তারপর একটা বিকট শব্দ করে তেড়ে এলো। সিদ্ধার্থ ঢুকে এলো ঘরের ভেতর। পেছন থেকে এক লাফে পিশাচটা ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের উপর। ভয়ানক প্রেত মূর্তির তীক্ষ্ণ দাঁত দিয়ে সিদ্ধার্থের দেহটা ছিন্ন ভিন্ন করতে থাকলো। এমন সময় দরজার কোণ থেকে সৌমেন বেরিয়ে এসে শিশির বাকি তরলটা ছিটিয়ে দিল পিশাচটির গায়ে। অমনি গগনভেদী আর্তনাদ করে উঠল সে, ঠিক যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। সিদ্ধার্থ সেই সুযোগে পিশাচটার নাকের থেকে খুলে নিল পাথর বসানো সোনার দুলটা। সাথে সাথে পিশাচটা আবার চিৎকার করে উঠল। সারা গা শুকনো মাঠের মতো ফেটে যেতে শুরু করেছে। আর সেই ফাটা স্থান সহ নাক মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো লাল রঙের ধোঁয়ার কুণ্ডলী। সেই সাথে একটু একটু করে বদলে যেতে থাকলো দেহটা। একসময় মধুজার জ্ঞান শূন্য বিধ্বস্ত দেহটা এলিয়ে পড়ল সিদ্ধার্থর বুকের ওপর। হঠাৎ একটা ঘোরের মধ্যে চলে গেল। আজ মধুজা ওর খুব কাছে। এত বিপদের মধ্যেও
সমগ্র দেহ মন জুড়ে একটা আলতো হিমেল পরশ অনুভব করল। শীতলতায় জুড়িয়ে আসলো বুকটা। মনে মনে ভাবল, জীবনে আমি আর কি চেয়েছিলাম, শুধু এটুকুই তো। সত্যিও চেয়েছিল মধুজা যেন চিরটা কাল ওর বুকে এভাবেই মাথা রাখে। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ দিয়ে। পরক্ষণেই বিহল ভাবটা কাটল সিদ্ধার্থর। আজ এসব আর সম্ভব নয়। ওকে মধুজা আর সৌমেনকে বাঁচাতেই হবে। মধুজাকে দ্রুত পাশে সরিয়ে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে সেটা ডান হাতে ধরে বাম হাতের তালুটা এক টানে চিরে ফেলল। তারপরে সেই রক্ত ফোঁটা ফোঁটা করে ফেলতে থাকলো। একটু আগেই তার আঁকা সেই যন্ত্রটার কেন্দ্রে। মধুজার নাক থেকে খুলে নেওয়া দুলটা এবার সেই ডান হাতের তালুতে ধরে বাম হাতের চিরে যাওয়া জায়গাটা থেকে তার উপরেও রক্ত ফেলতে লাগলো। সেই সাথে মন্ত্র আউড়ে চলল। ওম শ্রীং হিং ক্রিং বজ্র ভৈরবী স্বাহা। ওম ধ্যানং বজ্র ভৈরবা করাল বদনাং শুভাম। ত্রিনেত্রাং রক্তবর্ণাং চ শ্মশানিস্থ মূর্তিকাম। মুন্ডমালা ধরাং দেবী খর্গ কপাল ধারিণীম। বন্দে হং ভয় সংহারিণী বজ্র ভৈরবীত পরাম। সৌমেন চিনতে পারল দুলটা। এটা তো সিদ্ধার্থই মধুজাকে ওদের বিয়েতে উপহার দিয়েছিল লাবণ্যর হাত দিয়ে। এদিকে সেই লাল ধোঁয়া এতক্ষণে জমাট বাঁধতে শুরু করেছে। ধীরে ধীরে তার থেকে বেরিয়ে এলো একটা আসরিক পুরুষ মূর্তি। নগ্ন পেশিবহুল দেহটির মাথায় উত্তপ্ত লোহার গোলকের ন্যায় তিনটি গোল গোল চোখ। ওপর নিচে দুই পাটির তীক্ষ্ণ দাঁত জোড়া বার করে বিকট হা করে তীব্র গর্জন করে ওঠে সেটা। আজ তার শিকারে বাঁধা পড়েছে। রাগে উন্মত্ত হয়ে উঠল সে। সিদ্ধার্থ এখনো মন্ত্রোচ্চারণ করে চলেছে। দানবটা এবার আক্রমণ করতে যাবে, এমন সময় ঘরের আলোটা নিভে গেল। শ্মশানস্থিত মূর্তিকাম মুন্ডমালা ধারং দেবী খর্গ কপাল ধারিণী বন্দে হং ভয় সংহারিণী। দেখা গেল সিদ্ধার্থের আঁকা সেই যন্ত্রটা তীব্র নীল রঙের আলো বিচ্ছুরণ করতে শুরু করেছে। আর সেই সাথে ঘর জুড়ে উঠল উথাল পাথাল করা ঝড়। কোথা থেকে ভেসে এলো একটা মহাজাগতিক ধ্বনি, অনেকটা যেন শঙ্খ ধ্বনির মতো। গমগমে শব্দে ভরে উঠল চারিদিক, সাথে ঘণ্টা ধ্বনি, যেন কোনো মহাশক্তির আবির্ভাব ঘটেছে এই ছোট্ট স্থানে। আর তার অনুরণনেই সমগ্র ঘরটা তীর তীর করে কাঁপছে। এবার দেখতে দেখতে অন্ধকার ঘরের সেই তীব্র নীল আলোর মধ্যে আবির্ভূত হলো এক জ্যোতির্ময়ী নারী মূর্তি। কি অপরূপ সৌন্দর্য তার! কিন্তু তার চোখে মুখে তীব্র ক্রোধের প্রকাশ। নিজেদের অজান্তেই সিদ্ধার্থ আর সৌমেনের হাত দুটো বুকের কাছে প্রণামের ভঙ্গিতে জড়ো হয়ে আসে। ওদিকে ওই দানব মূর্তিটা আর এগোতে পারছে না, কোনো এক মন্ত্র বলে আটকা পড়েছে। এবার যে ঘটনাটা ঘটল তার জন্য সৌমেন একেবারেই প্রস্তুত ছিল না। সিদ্ধার্থ সেই জ্যোতির্ময়ী নারী মূর্তির উদ্দেশ্যে বলল, মা, তুমি আমার আত্মবলিদান বিফলে যেতে দিও না, আমার বোনকে শান্তি দিও। এবার সিদ্ধার্থ তার হাতে ধরা ছুরিটা তুলে ধরল নিজের গলার কাছে। আমাকে তোমার চরণে স্থান দিও মা। পরক্ষণে শানিত ছুরির ফলাটা সজোরে চালিয়ে দিল নিজের গলা বরাবর। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ল নীল আলোয় ভাস্বর যন্ত্রটার ওপর। এই ঘটনার সঙ্গে সঙ্গে দেবী মূর্তির চোখ যেন ক্রোধে জ্বলে উঠল। যন্ত্রটার ওপর রক্ত পড়ার প্রায় সাথে সাথেই বৃত্তগুলো বিকট ঘড়ঘড় শব্দ করে একে অপরের বিপরীতে ঘুরতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সেই যন্ত্রটার ভিতরে একটি গহ্বর সৃষ্টি হলো। তীব্র আলো বেরিয়ে এলো তার ভেতর থেকে। এবার সেই দেবী মূর্তি তার হাতটা দানবের দিকে করে অদ্ভুত একটা ভঙ্গি করলেন।
সাথে সাথে দানবটার শরীর তীব্র আর্তনাদ করে শূন্যে উঠে গেল। দেবী এবার তার হাতটা নামিয়ে আনলেন। সঙ্গে সঙ্গে সেই দানব মূর্তি নিক্ষিপ্ত হলো ওই গহ্বরে। তারপর দানবের আর্তনাদ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে মিলিয়ে গেল সেই গহ্বরের অন্ধকারে। এবার গহ্বরের মুখ বন্ধ হয়ে গেল। অদৃশ্য হলো সেই আলো বিচ্ছুরণকারী যন্ত্র। সাথে সাথে অদৃশ্য হলো সেই দিব্য তেজময়ী নারী মূর্তি। চারিদিক স্বাভাবিক হলো পুনরায়। ঘরের ভেতর আবারও জ্বলে উঠল হলদেটে বাল্বটা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সৌমেন এবার দৌড়ে গেল মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত সিদ্ধার্থের কাছে। বন্ধুর মাথাটা নিজের কোলে তুলে নিল। সিদ্ধার্থ, 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 এটা তুই কি করলি সিদ্ধার্থ? এটা তুই কি করলি? ধুর পাগল, কাঁদিস না। তোর আর মধুজার জন্য এইটুকু আমাকে করতেই হতো। তুই তুই মধুজাকে হাসপাতালে নিয়ে যা। আর এই নে। পকেট থেকে একটা সবুজ রঙের খাতা বার করে সৌমেনের হাতে তুলে দিল। এটাতে অনেক কথা লেখা আছে, পড়ি সেটা। ডান হাতটা কোনো রকমে সৌমেনের গালে ছুঁয়ে বিদায়। চিরদিনের জন্য চোখ বুঝল সিদ্ধার্থ। বন্ধুর দেহটা জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠল সৌমেন। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। সত্যি সেদিন সিদ্ধার্থকে বাঁচাতে পারেনি সৌমেন। মধুজাকে হাসপাতালে পৌঁছে দিয়ে সৌমেন ফিরে এসেছিল সিদ্ধার্থর বাড়ি। বন্ধুর দেওয়া সেই খাতাটা খুলে মেলে ধরেছিল চোখের সামনে। ডায়েরিতে সিদ্ধার্থ লিখছে, সৌমেন, এই কথাগুলো তোকে কোনোদিন সামনাসামনি বলতে পারতাম না, আর তাছাড়া বলার মতো সময়ও আমার হাতে নেই। তাই এখন জঙ্গলের ধারে বসেই সব লিখে রেখে যাচ্ছে এই খাতাটাতে। কষ্ট হলেও আমাকে বলতে হচ্ছে যে তোর আর মধুজার ক্ষতি করার জন্য ওই ভয়ঙ্কর পিশাচকে জাগিয়ে তোলার পেছনে আমার বোন লাবণ্যর হাত ছিল। আমি, তুই আর মধুজা ছোটবেলা থেকেই বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। কিন্তু আমি যে কখন বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে মধুজাকে ভালোবেসে ফেলেছিলাম তা আমি নিজেও বুঝতে পারিনি। লাবণ্য এই সবই জানত, কিন্তু আমি এই ব্যাপারে মধুজাকে কিছু বলার আগেই একদিন আমার সামনেই তুই ওকে প্রপোজ করলি। মধুজাও তোর প্রস্তাব গ্রহণ করে নিল সানন্দে। আমি শুধু দাঁড়িয়ে দেখলাম। ভিতরে ভিতরে কষ্টে দুমড়ে মুচড়ে গেছিলাম সেদিন। আমাদের বাবা মা মারা যাওয়ার পর তোর পরিবারের লোকজন আমার আর লাবণ্যর পাশে না দাঁড়ালে আমরা সে সময় কি করতাম জানি না। আর তাছাড়া তোকে আমি নিজের ভাইয়ের মতোই ভালোবাসি, তাই আমি তোকে কিছু বলতে পারিনি। এরপর আমি সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম। আমার বোনটা আমাকে খুব ভালোবাসতো, জানিস তো। আমার এই কষ্ট ও দেখতে পারতো না, তবে ও এসব নিজে থেকে করেনি। একদিন বাজার থেকে ফেরার পথে ওর সাথে এক সাধুর পরিচয় হয়। কথায় কথায় ও সাধুকে আমার কথা বলে। তখন সুযোগ পেয়ে আমার সরল বোনটাকে সম্মোহন করে সেই সাধু, আর নিজের অশুভ শক্তির সাধনার কাজে ব্যবহার করে।
লাবণ্যর মনে প্রতিশোধ নেওয়ার কুচিন্তা ঢোকায় ওই সাধুই। তোদের বিয়েতে আমি যেতে পারিনি, কারণ চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের হয়ে যেতে দেখাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই লাবণ্যর হাত দিয়ে আমার পছন্দ করে কেনা একটা নাকছাবি মধুজাকে গিফট করি। কিন্তু লাবণ্য ওই সাধুর কথা মতো সাধুর দেওয়া যজ্ঞের ছাই ভরে দিয়েছিল সেই দুলের ছিদ্রতে। আর ওই নাকের দুলটা পড়ার পরেই মধুজার শ্বাসের সাথে ওই ছাইয়ের গুঁড়ো প্রবেশ করে ওর দেহে। সেই সাথে পিশাচও ওর দেহটা চিনে নেয় বাসস্থান রূপে। তোরা যেদিন আমাদের বাড়িতে এসেছিলি সেদিন রাতে তোর এঁঠো করা চামচটা লাবণ্য নিয়ে যায় ওই সাধুর কাছে, কারণ সাধু বলেছিল পিশাচের শিকারকে ব্যক্তির লালার মাধ্যমে চিনিয়ে দিতে হবে। সেদিন অনেক রাতে ও আমার ঘরেও এসেছিল। এত রাতে ওকে জেগে থাকতে দেখে আমিও একটু অবাকই হয়েছিলাম। হয়তো আমি ঘুমিয়েছি কিনা দেখতে এসেছিল। কিন্তু হায়, তখন যদি জানতাম যে লাবণ্য এরকম একটা কিছু করতে যাচ্ছে, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। কিন্তু এখানেই একটা ভুল হয় লাবণ্যর। সেদিন খেতে বসে তোর চামচ দিয়ে আমি একবার খাবার খেয়ে নিই। সেই ছোটবেলা থেকেই একসাথে খাবার খেয়ে অভ্যস্ত। কিন্তু এই ঘটনা কোনোভাবে চোখ এড়িয়ে যায় লাবণ্যর। ফলে দুইজনের লালা চামচের গায়ে লেগে থাকায় তুই আর আমি দুজনেই পিশাচের কাছে শিকার হিসেবে চিহ্নিত হই। আমাদের বাড়িতে যখন পিশাচটাকে আমরা দেখতে পাই, তখন লাবণ্য বুঝতে পারে যে ওর হাত দিয়ে কি সাংঘাতিক ভুল হয়ে গেছে। তোদের ক্ষতি করতে গিয়ে নিজের দাদাকেও বিপদের মধ্যে জড়িয়ে ফেলেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ও তখন সেই সাধুকে অনেক খুঁজেও পায়নি। পরশু রাতে ওর সব দোষ ও আমার কাছে স্বীকার করে। সব শুনে আমি ওকে অনেক বকাঝকাও করতে থাকি। কিন্তু ওর কথা শেষ হবার কিছুক্ষণের মধ্যেই সেই পিশাচ আমাদের বাড়িতে উপস্থিত হয় আর আর আমাকে আক্রমণ করে। দাদার বিপদ দেখে সামনে রুখে দাঁড়ালো নির্বোধ মেয়েটা, আর পিশাচটা মুহূর্তের মধ্যে ধারালো নখ দিয়ে ওর পেটে আঘাত করে এফোড় ওফোড় করে দিল। আর সাথে সাথে একটা বিকট হাসি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ওকে বাঁচানোর সুযোগটুকুও আমি পাইনি। তাই একমাত্র বোনের শেষকৃত্য সম্পূর্ণ করে গতকাল তোর কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তবে তবে মারা যাওয়ার আগে ও তোর আর মধুজার কাছে বারবার ক্ষমা চেয়ে গেছে, আর আর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যাতে আমি কোনোভাবে তোদের কোনো ক্ষতি হতে না দিই। তারপর লামার কথা মতো আমি যখন ওই বজ্রভৈরবীর সাধক তান্ত্রিকের কাছে পৌঁছে সব কিছু খুলে বললাম, তখন উনি যজ্ঞে বসলেন। যজ্ঞ শেষ করে উনি আমাকে বললেন, তন্ত্রের মাধ্যমে আমি সব জানতে পেরেছি। সেই সাধু যার সাথে লাবণ্যর পরিচয় হয়েছিল, আসলে সে এক অশুভ শক্তির উপাসক তান্ত্রিক। সেই তান্ত্রিক সাধনায় সিদ্ধিলাভ করতে অশুভ শক্তির কাছে তোমাদের বলি দিতে চায়। তবে দেবী আদি শক্তি সকল শক্তির উৎস, আবার সকল শক্তি তাতেই সমাহিত হয়। তাই একমাত্র তিনি এই পাওকে দমন করার ক্ষমতা রাখেন। তান্ত্রিক তাই দেবী বজ্রভৈরবীর পুজো করে তার প্রসাদী মন্ত্রপুত জল আমাকে দেন, আর কি কি করতে হবে সব বুঝিয়ে দেন। তিনি আরও বলেন, এই পিশাচ অতৃপ্ত বাসনা দ্বারা তাড়িত হয়, তাই একে পরাস্ত করতে পারে একমাত্র পবিত্র ভালোবাসা। তাই একে আটকাতে হলে এমন একজন মানুষের আত্মবলিদান চাই যে পিশাচ দ্বারা বশীভূত মানুষটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এটি হবে অতৃপ্ত কামনার সামনে পবিত্র ভালোবাসার শক্তির পরীক্ষা স্বরূপ। অমাবস্যার ঠিক 4 রাত আগে সাধক এই পাওকে আহ্বান জানিয়ে শিকার চিনিয়ে দেয়, আর অমাবস্যার রাতে সে তার শিকার কার্য সম্পূর্ণরূপে সম্পাদন করে। আর সাধনা পূর্ণ হলে
সাধক পায় অসীম ক্ষমতা। কিন্তু কোনোভাবে যদি এই প্রক্রিয়ায় বাধা পড়ে বা পাও তার কার্য সম্পাদন করতে ব্যর্থ হয়, তাহলে সাধকের আত্মাকেই সে নিজের সাথে টেনে নিয়ে যায় নরকের অতল অন্ধকারে। তাই আমি আজ রাতে যজ্ঞে বসে দেবী বজ্রভৈরবীর আহ্বান করব। আর আজ রাত 1টায় অমাবস্যার শুরু। অমাবস্যা শুরু হওয়ার আগেই আমাদেরকে ওই পাওকে থামাতে হবে। তোমার কাজ শুধু দেবীর আহ্বানের স্থান প্রস্তুত করা। তাই আমি ওনার কথা মতো বাকি কাজ করছি। আমি তো তোদের দুজনকে একসাথে দেখতে চাই, মধুজাকে খুশি দেখতে চাই। তাই ভাবলাম একটু ঝুঁকি নিয়েই দেখি। তার সাথে সাথে আমার ভালোবাসাটা যে কতটা নিখাদ তাও পরখ করে নেওয়া যাবে। তবে উনি এও বলেছেন যে ওই পিশাচকে যদি আমরা আটকাতে পারি, তবে যে তন্ত্র সাধক নিজের কার্যসিদ্ধি করতে তাকে জাগিয়ে তুলেছে তারও প্রাণনাশ হবে। কিন্তু আমার বোনটা তো আর ফিরে আসবে না, তাই আমার বেঁচে থেকেই বা লাভ কি? তবে আমার খুব ইচ্ছে ছিল জানিস তো, ওই বাড়িতে একটা হসপিটাল তৈরি করার। গত কয়েক রাত ধরে তার জন্যই খাটছিলাম, কিন্তু তা তো আর হবে না। তাই আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি তোকে দিয়ে গেলাম। উইলটা রেখে গেলাম শোবার ঘরের আলমারিতে। আমার এই শেষ অপূর্ণ ইচ্ছেটা তুই পূরণ করিস। আমার মৃত্যুর পর তুই বাড়ির বাগানে বোনের দেহের পাশে আমায় কবর দিস। আর পারলে তোরা আমার বোনটাকে ক্ষমা করে দিস, না হলে ওর আত্মা শান্তি পাবে না। এতে তোর প্রিয় সিদ্ধার্থ। এই ঘটনার পর কেটে গিয়েছে 7-7টা বছর। সিদ্ধার্থের কথা মতো সৌমেন ওর বন্ধুর বাড়িটাকে হসপিটাল হিসেবেই গড়ে তুলেছে। নাম দিয়েছে সিদ্ধার্থ মেমোরিয়াল হসপিটাল। কত মানুষ সেখানে প্রতিদিন আসে, উপকৃত হয়। মধুজা আর সৌমেনের একটা ছেলে হয়েছে, নাম গৌতম। আজ বিকেলে ওরা 3 জনে মিলে এসেছে সিদ্ধার্থের কবরে। প্রতি বছর এই দিনটাতে ওরা এই কবরের সামনে এসে বসে। মধুজা ছোট্ট গৌতমকে বলে, জানো, তোমার এই সিদ্ধার্থ কাকা খুব ভালো ছিলেন, সাথে খুব সাহসীও। তোমাকে কিন্তু বড় হয়ে কাকুমুনির মতো হতে হবে, কেমন? গৌতম হাসি হাসি মুখ করে মাথা নাড়ে। সৌমেন তার প্রিয় বন্ধুর কবরের ওপরে সাজিয়ে দেয় সাদা গোলাপের তোড়া। হ্যাঁ, সিদ্ধার্থের সব থেকে প্রিয় এই সাদা গোলাপ ফুলের তোড়া। সৌমেনের চোখ থেকে এক ফোঁটা জল ঝরে পড়ে একটা গোলাপের শ্বেত শুভ্র পাপড়ির ওপর। দিন শেষের অস্তগামী সূর্যের আলোয় জলের ফোঁটাটা চিকচিক করে ওঠে কোনো এক মুক্তোর মতো। আপনারা শুনছিলেন বিশ্বদীপ সরকারের কাহিনী বজ্রমারণ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।